আসসালামু আলাইকুম। দর্শক সবাই ভালো আছেন আশা করি। আজ 16 এপ্রিল 2020 সাল, বৃহস্পতিবার, দোসরা বৈশাখ 1427 বঙ্গাব্দ। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ইটা উইথ শাহরিয়ার তৃতীয় পর্বে। আপনার অলরেডি সবাই অবগত হয়েছেন যে আমরা আজকের অতিথিকে, আমাদের আজকের অতিথি হচ্ছেন হোলসেল মল বিডির সিইও হিমেল খান। হিমেল খানের সাথে আমরা পরিচিত হব। তার আগে আমি কিছু বলতে চাই। আমাদের এই শোটার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের যারা স্টার্ট আপ বা যারা এখন স্ট্রাগল করছেন সেই সব উদ্যোক্তাদের আমরা এই লাইভে নিয়ে আসব। সেখান থেকে তাদের জীবনের, তাদের উদ্যোক্তা জীবনের চড়াই উতরাই পেরিয়ে তারা কিভাবে আজকে সফল হয়েছে, কিভাবে তারা আজকে তাদের অবস্থান তৈরি করেছে, সেখান থেকে যদি আমরা এতটুকু শিক্ষা নিয়ে সেগুলো আমাদের জীবনে ফলো করতে পারি এবং সেই ভুলগুলো তারা করেছিল যেটা, সেটা যদি আমরা না করে আমাদের ব্যবসাটাকে আরো বাড়িয়ে দিতে পারি, সেই উদ্যোগটা তখন হবে আমাদের জন্য সার্থক। তো দর্শক, চলুন আমরা পরিচিত হই আমাদের আজকের অতিথি হিমেল খানের সাথে। হিমেল খান, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। আপনারা সবাই ভালো তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যদি খুব শর্টে আপনার পরিচয়টা বলেন এবং আপনার কোম্পানির সম্পর্কে একটু বলেন। জি, আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাইভটা দেখার জন্য। আপনারা যারা লাইনে আছেন এবং দেখছেন, আশা করি আমি যা আজকে বলবো কারো কোনো উপকার হবে কিনা জানি না, তবে আমার মনের কথাগুলো আজকে আপনাদের সবাইকে বলবো, কিভাবে আমার উঠে আসা, কিভাবে সবকিছু। তো সবকিছু মিলে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি হিমেল খান, প্রথমে পরিচয় হয়ে নিচ্ছি আপনাদের সাথে। আমি হিমেল খান। আমার কোম্পানি আছে কয়েকটা, এর মধ্যে অন্যতম হলো জান্নাত আফ্রিদা কর্পোরেশন, যেটা প্রোপাইটর আমি। আরেকটা কোম্পানি আছে ইউমি গ্লোবাল ইমপ্যাক্টস লিমিটেড, ওটার ম্যানেজিং ডিরেক্টর আমি। এবং আমার একটি হোল পেজ আছে কসমেটিক্স এবং স্কিন কেয়ারের উপরে, এটার পেজটার নাম হলো হোলসেল মল বিডি। আল্লাহর রহমতে এটা মোটামুটি এখন খুব ভালো একটা পজিশনে আছে। তো আপনারা হয়তো বা দেখেছেন অনেকে, যেহেতু আপনাদের ই ক্লাবের ইয়েতে আমার এখানে হোলসেল মলবিটির অনেক নোটিফিকেশন যায়। তো এই হলো আমার পরিচয়। এখন যদি আমি আমার কোম্পানির সম্পর্কে হ্যালো হ্যালো জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। তো আপনি আমার কাছ থেকে প্রথমে যে জিনিসটা জানতে চাচ্ছেন যে আমার পরিচয়ের ব্যাপারে, তো আপনি চাচ্ছেন যে আমি আমার কোম্পানি থেকে শুরু করি নাকি আমার একদম চাইল্ডহুড থেকে শুরু করবো, এরকম কিছু আপনি যদি আমাকে এক্সপ্লেন করেন। না, চাইল্ডহুডের গল্প আমরা শুনবো। আসলে আমরা এই প্রোগ্রামটিতে যেটা করছি সেটা হচ্ছে আমরা সবসময় কিছু কোশ্চেন করি। আমরা যেমন জানি, আমরা হয়তো আপনাকে জানি হিমেল খান, আপনি হোলসেল মল বিডির ওনার। সো আমরা যেটা জানতে চাচ্ছি যে আসলে আপনার পিছনে কিছু গল্প আমরা কিছু জানবো। তার আগে আমি দর্শকদের কিছু জিনিস জানিয়ে দিতে চাই। আপনি চিন্তা করেন, আপনি ছোটবেলা থেকে, আমি যদি আমার ব্যক্তিগত কথা চিন্তা করি, যেমন আমরা কিন্তু ছেলেরা শ্যাম্পু যে ছেলেদেরকে আলাদাভাবে ইউজ করতে হবে বা ছেলেদের জন্য যে বিউটি প্রোডাক্টস একটা প্রোডাক্ট হিসাবে আসবে, এটা কিন্তু যখন আমাদের কলেজ লাইফ ছিল তখন কিন্তু আমরা চিন্তা করি না। ইনফ্যাক্ট আমরা কিন্তু আমাদের বাসায় আমি আমার বোনের শ্যাম্পু ইউজ করতাম। সো এই যে একটা ধারণা ছিল যে বিউটি প্রোডাক্টস মানে সেখানে একটা ফিমেলদের একটা পদচারণা, ব্যবসা করবে ফিমেলরা, ব্যবসা করবে, ব্যবসায় প্রোডাক্ট আনবে ফিমেলরা, এটা বিশেষজ্ঞ হবে ফিমেলরা, সেই ধারণা থেকে কিন্তু অনেকটাই এখন বেরিয়ে এসেছে। উন্নত বিশ্বে তো অনেক আগে বেরিয়ে এসেছে, আমাদের দেশেও কিন্তু এখন এই কনসেপ্ট থেকে চলে এসেছে। এখন অনেক পার্লার বা সেলুনের ওনার কিন্তু ছেলেরা, অনেক এই ধরনের বিউটি প্রোডাক্টস অনেকেই কাজ করছে। তো সেইখান থেকে হিমেল খানের কিন্তু একটা সাহসী একটা পদচারণা রয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। কারণ অ্যাজ এ মেল হিসেবে বিউটি প্রোডাক্টস নিয়ে কাজ করা কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং। হ্যাঁ, এটা আমাদের সমাজ কিভাবে দেখবে, আমাদের পরিবার কিভাবে দেখবে, এবং নিজের একটা স্যাটিসফ্যাকশন তৈরি করা, সেই জিনিসটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তো আমরা এই গল্প শুনবো, ও খুব দ্রুত আমাদেরকে সবকিছু জেনে যাব হয়তো। তার আগে আমরা জানতে চাচ্ছি হিমেল খান, আপনি যদি আপনার হোম টাউন সম্পর্কে বলতেন, যে আপনার কৈশোরটা আসলে কোথায় কেটেছে এবং আপনার পরিবার সম্পর্কে খুব ছোট করে যদি বলতেন আমাদের দর্শকের উপর। আমার পরিবার সম্পর্কে যদি আমি প্রথমেই বলি, এবং আমার জন্ম হয়েছে ঢাকায়। আমার আব্বা আর্মিতে চাকরি করতেন,
ঢাকা সেনানিবাসে। তো ইন দ্যাট সেন্স আমরা ঢাকাতেই থাকতাম এবং আমার জন্ম হয়েছে ঢাকা ক্যান্টনমেন্টে। তারপর আমার দেশের বাড়ি ইনফ্যাক্ট নরসিংদীতে পলাশ থানায়। তারপর একটা সময় আব্বা ফিল করে দেখলেন যে ঢাকায় আর ভালো লাগছে না। তো ইভেন আমাদের নারীর টানে আমরা চলে যাই নরসিংদীর পলাশে। ওখানে প্রপারই আমাদের বাড়িটা। তো ওখানেই অ্যাকচুয়ালি আমার স্কুল থেকে শুরু করে প্রাইমারি, হাই স্কুল এবং কলেজ ওখানেই কাটা। এবং যদি কৈশোরের কথা বলি, আমি আসলে মানে কি বলবো, আমি একজন খুব সাদামাটা মানুষ ছিলাম ছোটবেলা থেকেই। সবসময় মানে বইকে নিয়ে পড়ে থাকতাম অ্যাকচুয়ালি। মানে আসলে আজকালকার যুগে আমরা দেখি যে আমাদের সময়ের যে কৈশোর এবং বর্তমান সময়ের যে কৈশোর, ওটা কিন্তু অনেক তফাৎ। আমি যখন ছোট ছিলাম তখন সবসময় চিন্তা করতাম যে নতুন কিছু শেখার, নতুন কিছু উদ্ভাবন করার, বলতে আসলে ওই ধরনের তো ইয়ে ছিল না যে আমি অনেক বড় কিছু উদ্ভাবন করব, কিন্তু সবসময় একটা টেন্ডেন্সি কাজ করতো যে নতুন কোনো কিছু করার, নতুন কোনো কিছুকে জানার। তো ইন দ্যাট সেন্স আমি যখন প্রাইমারিতে পড়ি, আমার মনে আছে আমি যখন ক্লাস 5-এ পড়ি, তো আপনারা জানেন যে আসলে ওই সময়ে গ্রামের একটা ছেলে, মফস্বলের একটা ছেলে, যখন তার অ্যাবিলিটির কথা চিন্তা করা হয়, ওই বয়সে তেমন কোনো অ্যাবিলিটি থাকে না। তো আমি যখন বই কিনবো, আমার বইয়ের প্রতি খুব ইন্টারেস্ট ছিল তখন থেকেই। তো আমি যখন একটা বই কিনবো, তো তখন চিন্তা করতাম যে একটা বই কি হবে, আরো কিনে একটা পড়ার পরে দেখে আরেকটা কিনতে ইচ্ছা করে। তো তখন মানে জাস্ট একটা ছোট ছোট মজার গল্প বলি যে আমি মানে ওই তখন থেকে আমি চিন্তা করেছিলাম যে আমার বাসায় একটা লাইব্রেরি থাকবে, একটা বইয়ের লাইব্রেরি থাকবে, যেখান থেকে আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আমার সহপাঠী যারা আছে, ছোট বড় সবাই এটা থেকে পড়বে, এটা ইয়ে করবে। তো ইন দ্যাট সেন্স আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন একটা লাইব্রেরি করার চিন্তা করেছিলাম। তো আমার সাথে যে ক্লোজ ফ্রেন্ডস যারা ছিল, ওদেরকে আমি বললাম যে চলো একটা সমিতির মতো করে ওইখান থেকে যা টাকা আসবে ওই টাকা দিয়ে আমরা বই কিনবো। তো আমার আসলে ওই সময়টা থেকেই বইয়ের প্রতি একটা নেশা ছিল। বাহিরে খেলাধুলা বা ওই ধরনের অ্যাক্টিভিটিসটা আমি কমই করতাম। তো এইভাবেই আমার ছোটকালটা কেটেছে। হাই স্কুলে যখন উঠেছি, তখন পড়াশোনার কম্পিটিশন এবং সবকিছু মিলে আল্লাহর রহমতে আমি সবসময় ফার্স্ট বয় ছিলাম টিল হাই স্কুল পর্যন্ত। আপনাদেরকে একটু বলে রাখি যে আসলে এটা নিজের জন্য বলা না। আমি আমার স্কুলে যখন মেট্রিক পরীক্ষা দিই, তখন আমাদের উপজেলা থেকে আমাদের উপজেলায় প্রায় 15-20টা স্কুল, সব স্কুল থেকে আমি নাম্বারের দিক দিয়ে প্রথম হয়েছিলাম। তো ইনফ্যাক্ট ওভাবেই বেড়ে ওঠা। তারপর কলেজে আমাদের এখানে সার কারখানা আছে, আপনারা হয়তোবা জানেন বা চিনেন। বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা হলো ইউরিয়া সার কারখানা হলো পলাশে, ঘোড়াশাল পলাশ। তো আমাদের কলেজ ছিল ওই সার কারখানার অধীনে একটা কলেজ, এবং এটা বিসিআইসি কলেজ আন্ডারে, এবং খুব নামি দামি ছিল তখন। ইনফ্যাক্ট আমাদের তো স্পোর্টস সিস্টেম ছিল, 800 মার্কের নিচে ভর্তি হতো না, এরকম অ্যাবিলিটি নিয়ে ভর্তি হতো। তো ইন দ্যাট সেন্স আমি ওই কলেজ থেকে পড়াশোনা, তারপর ইউনিভার্সিটি, উত্তরাতে এশিয়ান ইউনিভার্সিটি, ওখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমার কর্মজীবন শুরু হয়। এই হলো মানে আমার কর্মজীবনের আগ পর্যন্ত স্ট্যাটিস্টিক্স। জি মিস্টার শাহরিয়ার। তো সো আমরা যদি চিন্তা করি যে আপনি কর্মজীবন, তার মানে আপনি জব করতেন, সো আপনি প্রথমেই উদ্যোক্তা হন নাই। সো কর্মজীবন থেকে আপনি উদ্যোক্তা হয়েছেন, তো আপনি কি ছোটবেলায় কখনো চিন্তা করেছিলেন যে আপনি এন্টারপ্রেনার হবেন বা একসময় বিজনেস করবেন? যদি তাই হতো, তাহলে কেন আপনি জবে গেলেন? কেন আপনি আগে উদ্যোক্তা হলেন না পরে উদ্যোক্তা হলেন? একটু যদি আমাদেরকে এটার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা বলতেন। এটা আসলে একটা মজার কোশ্চেন, যে আমরা অনেকেই ভাবি এবং আমাদের বাবা মা চিন্তা করেন যে আমার ছেলে বড় হয়ে এটা হবে, সেটা হবে, পাইলট হবে, ডাক্তার হবে, এই হবে। তো আসলে আমি যখন ছোট ছিলাম, মানে ইনফ্যাক্ট আসলে মানে ওই রকম কখনো চিন্তা করতাম না যে আমি বড় হয়ে ডাক্তার হব বা বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। কারণ আমার মনে হয় কি, বিষয়টা আসলে বয়সের সাথে সাথে মানুষের জীবনের যে কর্মজীবন কি করব না করব, এই জিনিসটা তার মধ্যে গ্রো করে বয়সের সাথে সাথে। আমি যখন ছোট ছিলাম, হ্যাঁ, আমার ছোট সময় যে ইচ্ছা ছিল না তা না। মানে ইনফ্যাক্ট একটা মজার কথা বলি, আমার ছোট সময় ইচ্ছা ছিল আমি লেখক হব। কি কারণে? মানে
আমার আমি যেহেতু বই পড়তে পছন্দ করতাম, এর মধ্যে হুমায়ুন আহমেদ, সমরেশ মজুমদার, ওদের বই আমার মুখস্থ ছিল ক্লাস যখন 6-7 পড়ি তখন থেকেই। তো তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে লেখক টাইপের কিছু একটা হব। আসলে এটা মানে লেখক হলে আমার কর্মজীবন কি হবে, লেখক হলে আমার ইনকাম কি হবে, লেখক হলে আমার মানে ভবিষ্যৎ কি হবে, এগুলি ভাবতাম না। এগুলি আসলে তখন মাথাও ছিল না, কারণ আমি তখন ছোট ছিলাম। তখন ভাবিনি যে আমাকে এক সময় আমাকে আমার সংসারের হাল ধরতে হবে, এক সময় আমাকে বড় হতে হবে ফিনান্সিয়ালি আমার পরবর্তী প্রজন্মের জন্য। তো এই বিষয়গুলি আসে যখন মানুষের মধ্যে, যখন ম্যাচিউরিটিটা আসে। ম্যাচিউরিটি বলতে যখন তার উপরে যখন সংসারের দায়িত্বটা চাপে, এবং ইনফ্যাক্ট আমি যেটা বলবো যে যখন তার বয়সের সাথে সাথে তার নিজেকে ডেভেলপমেন্টের চিন্তা আসে, তখন সে ভাবে যে আসলে আমার কি করা উচিত। তো আমি মনে করি যে আসলে কৈশোর বা ছোট একদম শৈশব থেকেই যে মানুষের মধ্যে ওই বিল্ড আপটা চলে আসে যে আমি বড় হয়ে এন্টারপ্রেনার হব, এই জিনিসটা আসলে আমার মনে হয় যে এত একটা সঠিক না। ইভেন হয়তোবা বর্তমান জেনারেশনে এটা হতে পারে, কিন্তু আমি যদি চিন্তা করি যে অ্যাবাউট 90-র পরের যে জেনারেশনটা, 90 থেকে 2000 পর্যন্ত, ওই সময়টাতে আসলে আমাদের মধ্যে এই ফিলটা ছিল না। মিস্টার শাহরিয়ার। জি, তাহলে যদি আমরা চিন্তা করি যে তার মানে আপনার ছোটবেলা থেকে যে এইমটা ছিল সেটা পারিবারিক কারণে বা আমাদের যে একটা সামাজিক যে একটা বাধ্যবাধকতা থাকে বা পরিবার কেন্দ্রিক আমাদের যে ডিসিশন মেকিং গুলো থাকে, যে আপনি যেটা হতে চাচ্ছেন বা আপনি যেটা ফিল করেন সেটা হয়তো আমাদের গার্জিয়ানরা কখনো সেটা করতে দেয়নি বা তারা ওইভাবে ফিল করতো না। তো সামাজিক ভাবে আপনি আসলে তখনও প্রিপেয়ার্ড ছিলেন না যে আপনি উদ্যোক্তা হবেন বা বিজনেসম্যান হবেন, বাট সময় আপনাকে বিভিন্ন সময় ডিসিশন চেঞ্জ করতে বাধ্য করেছে আপনি বলতে চাচ্ছেন। তো আপনি এই যে আমরা ধরে নিলাম আপনি পারিবারিক কারণে বা আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটি, ফ্যামিলি রেসপন্সিবিলিটির কারণে আপনি হচ্ছে জবে আসলেন। তো জব থেকে কেন আসলে আপনি উদ্যোক্তা হলেন? আচ্ছা, তো এইটার ব্যাপারে আমি একটু বলি। এইখানে আমি আপনার সাথে অনেকটাই একমত। আমি যখন কর্মজীবনে আসি, আমি শুরু করেছিলাম একটা চায়না মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে আমি জব শুরু করেছিলাম। তো ওখানে গিয়ে আমি যখন চাইনিজদের সাথে, আমার বস ছিলেন চাইনিজ এবং তার ওয়াইফ ছিলেন এটার সিও, তো ওদের সংস্পর্শে যখন আসলাম, এবং ইন দ্যাট সেন্স আরেকটা কথা বলে রাখি, আমি পাশাপাশি ঠিক একটু আগের সময়ে আমি আমেরিকানদের সাথেও কাজ করেছি। তো আমি যখন ফরেনারদের সংস্পর্শে আসলাম, তখন আমার মধ্যে ওই ধরনের একটা ক্রিয়েটিভিটি চিন্তা চলে আসলো যে আমি এন্টারপ্রেনার হব। ইনফ্যাক্ট আসলে ওখান থেকেই আমার শুরু। তো আমি তখন ভাবলাম যে আমার তো অভিজ্ঞতা নেই, তাহলে আমি কিভাবে হব। তারপর আমি যখন চাইনিজদের সংস্পর্শে আসলাম, ইনফ্যাক্ট ওই সময় আমার চায়না যাওয়ারও সুযোগ হয়েছিল। তো আমি চায়নাতে গিয়ে দেখলাম যে ওরা ঠিক অ্যাবাউট 18 বা 20-র পর থেকেই তারা নিজেকে ডেভেলপ করা শুরু করে। তো আমি চিন্তা করে দেখলাম যে আমাকেও খুব দ্রুত শুরু করতে হবে। দ্রুত এই কারণে, কারণ আমাদের যে পারিপার্শ্বিকতা, আমাদের দেশের যে অবস্থা বলেন বা দেশের যে পরিবেশটা বলেন, এনভায়রনমেন্টটা বলেন, এই এই ক্ষেত্রে চাইনিজদের থেকে আমাদের অনেক বেশি সময় লাগবে নিজেকে ডেভেলপ করতে, কারণ আমাদের প্রতিবন্ধকতা অনেক। তো ইন দ্যাট সেন্স আমি তখন নিজেকে গ্রো আপ করার জন্য হাইটেক কিছু চিন্তা ভাবনা করতেছিলাম যে কিভাবে টেকনোলজিক্যাল কোনো বিষয়কে আমি নিজের মধ্যে ডেভেলপ করতে পারি। তো তখন আমি চিন্তা করলাম যে আমাদের দেশে আপনার বিশেষ করে ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস অনেক বেশি শক্তিশালী এবং সারা পৃথিবীতে একটা শীর্ষস্থান দখল করে আছে। তো আমি গার্মেন্টস রিলেটেড অনেক কিছু তখন শেখা শুরু করলাম। তো ওই ক্ষেত্রে যখন আমি নিজেকে ভাবলাম যে না, এখন সময় এসছে যে আমার নিজে কিছু করার, তারপর থেকে অ্যাবাউট জব ছেড়ে দিয়েছি আমি উইদিন 3 to 3.5 ইয়ার্স এর মধ্যে। তারপর থেকে আমি নিজের বিজনেসকে ডেভেলপ করা শুরু করি। মিস্টার শাহরিয়ার। জি, তাহলে যদি সেই সেই পথ ধরে যদি আপনার কথা ধরে চলি, যে আমরা যতটুকু জানি যে আপনি একসময় আমেরিকান এম্বাসিতেও কাজ করেছেন। সো আমেরিকান এম্বাসিতে কি আগে ছিলেন না পরে চাইনিজ কোম্পানিতে আসলেন? সো আমেরিকান এম্বাসির জবটা তো অবশ্যই লুক্রেটিভ এবং এটার ফিউচার আর তো অবশ্যই ভালো হওয়ার কথা ছিল। সো সেখান থেকে কেন আপনি আসলে সুইচ করলেন চাইনিজ কোম্পানিতে? সেটার কোনো কি উদ্যোক্তা হওয়ার এটার কি কোনো
ও সিমটম আপনি মনে করেন যে সেটা আমরা আসলে জানতে চাচ্ছি, যদি ব্যক্তিগত কোনো রিজন থাকে। আপনি আসলে সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং আপনার কথার মধ্যেই আমার অ্যান্সারটা আছে। আমি যখন আমেরিকান এম্বাসিতে ছিলাম তখন দেখলাম যে আসলে এখানে শুধুমাত্র আহ, আমার জাস্ট ওরা যেই ধরনের আমাকে কাজ দিয়েছেন বা ওই রুটিন মাফিক আমার কাজ, এখানে শিখার মতো কোনো কিছু নেই। হয়তোবা ফিউচার ছিল, ইভেন ইনফ্যাক্ট এক সময় যারা আমার সহকর্মী ছিলেন তারা এখন অনেকেই আছেন যে আমেরিকাতে সেটেল বা আমেরিকাতে গিয়েছেন বা এই ধরনের সুযোগ বা অপরচুনিটি তাদের এসছে। কিন্তু আমি যে জিনিসটা ভাবলাম যে এখান থেকে তো আমি শুধু আমার নিজেকে ডেভেলপ করতে হয়তো বা পারবো, কিন্তু আমার মধ্যে যে এন্টারপ্রেনারশিপ একটা চিন্তা ভাবনা তখন থেকে যে চিন্তাটা ছিল যে আমি একটা এমন একটা সেক্টর তৈরি করব যেখানে পারিপার্শ্বিক আরো অনেকে আমার সাথে ইনভলভ হবেন। তো ওই ক্ষেত্রে ওই জায়গাটাতে ওই ধরনের কোনো সুযোগ ছিল না। তো এরপরে যখন আমি আমার ওই চাইনিজ কোম্পানিতে আমি যখন অফারটা পাই তখন ওদের সম্পর্কে আমি জানি ওদের ওয়েবসাইটের মাধ্যমে, এবং সরাসরি আমি চায়নাতে ওদের কোম্পানিতে ফোন দিই এবং চাইনিজ ওনারের সাথে আমি অনেকক্ষণ কথা বলি। তো তারপর দেখলাম যে উনি মানে সো মাচ স্যাটিসফাইড অ্যাবাউট মাই নলেজ, অ্যাবাউট মাই ক্যালিবারিটি। তো তখন উনি যখন বাংলাদেশে আসেন, আমি আমার সাথে একটা ইন্টারভিউর মতো হয়। আহ, তখন ওনার সাথে আমি কথা বলে মনে হলো যে না, এটা আমার একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমি নিজেকে বিল্ড আপ করতে পারি। তো তারপরে আমি আমেরিকান এম্বাসি জব ছেড়ে আমি এই কোম্পানিতে চলে আসি। তারপর আচ্ছা থেকে আচ্ছা। জি, তারপর থেকে আমি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করি আর কি। সো সো আসলে মানে আমরা যদি ধরে নিই, তার মানে উদ্যোক্তা হওয়ার মতো একটা মেন্টালিটি আপনি তখন থেকেই আপনার মধ্যে হয়তো গ্রো করছিল, আপনার জানা বা অজান্তে যে কোনো একটা ভাবেই হয়তো উদ্যোক্তা হওয়ার জন্য আপনার একটা মনোবাসনা ছিল। সো আপনি যখন দেখলেন যে দ্যাটস এ সেক্রেটারিয়াল জব, সেখানে আসলে নিজের স্কিল ডেভেলপ ছাড়া আপনি সেখানে এক্সপ্লোর করার কোনো সুযোগ নাই, সো আপনি জব সুইচ করলেন এবং চাইনিজ কোম্পানিতে আসলেন। সো চাইনিজ কোম্পানিতে আপনি কতদিন ছিলেন, সেখান থেকে বা কেন আপনি উদ্যোক্তা হলেন, বা ওই কোম্পানি আসলে আপনাকে উদ্যোক্তা হওয়ার জন্য কি আপনি মনে করেন যে ওই কোম্পানির কিছুটা অবদান আছে, বা আপনি ওই কোম্পানি থেকে এমন কি শিখেছিলেন যেটা আপনাকে উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে? অবশ্যই অবশ্যই, এটা আসলে যদি আমি অস্বীকার করি তাহলে ভুল বলা হবে এবং নিজেকেই ছোট করা হবে। আমি ওখানে আমার যে ওনার ছিলেন, ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, উনি মানে খুবই একজন ভালো মানুষ ছিলেন এবং কোঅপারেটিভ ছিলেন। উনি আমাকে যথেষ্ট পরিমাণে টেকনোলজি সম্পর্কে এবং যথেষ্ট পরিমাণে বিজনেস সম্পর্কে আমাকে বুঝিয়েছেন। হয়তোবা উনিও জানতেন, এক সময় ওনার সাথে যখন আমার কথা হতো আমি বিভিন্ন ধরনের প্রশ্ন করতাম। আমার মনে আছে যে আমি যখন চায়না থেকে ওনার সাথে মিটিং করি, আমরা একটা রেস্টুরেন্টে বসে ওনার সাথে মিটিং করতেছিলাম। ইনফ্যাক্ট ওনার মধ্যে আমি কখনো দেখিনি যে ওই ধরনের অ্যাটিটিউড যে আমি ওনার এমপ্লয়ি এবং উনি আমার বস, এই ধরনের কখনো আমি দেখিনি। উনি আমার সাথে এজ এ ফ্রেন্ডের মতো, এজ এ গাইডের মতো উনি আমার সাথে সবসময় অ্যাটিটিউড করতেন। তো ওখান থেকে আসলে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি। আসলে মানুষ, আপনারা হয়তো বিলিভ করবেন না, উনি চায়নাতে রিয়েল এস্টেটের ওনার বিজনেস আছে। ওনার সেনজেনের মতো শহরে ওনার প্রায় 30টার মতো হাইটেক বিল্ডিং আছে ওনার ওনারশিপে। তো উনি এত বড় মাপের একজন মানুষ, কিন্তু তারপরে উনি আমাকে যতটুকু স্নেহ দিয়ে, যতটুকু ভালোবাসা দিয়ে উনি আমাকে শিখিয়েছেন, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি ওনার কথা মনে রাখবো। তো আমি এই জিনিসটা, যারা আমার আজকে আমার কথাগুলো শুনছেন, যদি আমার ছোট হয়ে থাকেন আপনাদেরকে একটু বলবো আমি যে যে যতটুকু আপনাকে শেখাবে আপনি সবসময় মনে রাখবেন যে ওনাকে অবশ্যই অবশ্যই ওই জিনিসটার জন্য আপনাকে অবশ্যই তাকে স্যালুট দিতে হবে, অবশ্যই তাকে সম্মান করতে হবে। আপনি যদি তাকে সম্মান না করেন, আপনি যখন বড় হবেন তখন আপনার জুনিয়র যারা আছেন তারা আপনাকে কখনো সম্মান করবেন না। তো এই ক্ষেত্রে এই বিষয়টা আমি সবসময় বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। এবং আমি আমার জীবন আরেকটা ব্যাপার বলি, আমি সবসময় চেষ্টা করেছি ওই রকম মানুষদের সাথে মিশতে যাদের কাছ থেকে কিছু শেখা যায়। এটা হয়তো বা স্বার্থপরের মতো হতে পারে যে আপনি তাহলে কি আপনার গ্রামের বন্ধুর সাথে মেশেন না, আসলে বিষয়টা তা না। বিষয়টা হলো আমি সবসময় চেষ্টা করি যার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। এর মূল কারণটা কি, আমি মনে করি আমি কিছুই জানি না। সত্যি কথা বলতে আমি এখনো মনে করি, এই রাইট। জায়গাটাতে মনে করি যে আমি কিছুই জানি না। আমাকে অনেক কিছু শিখতে হবে, আমাকে অনেক বড় হতে হবে, বিকজ অফ আমার অনেক সামাজিক দায়িত্ব আছে। তো ইন দ্যাট সেন্স আমি যদি না শিখি, আমি যদি আগে শিখে না আসি তাহলে আমি টিচার হবো কিভাবে?
তো আমি যদি কারো টিচার হতে চাই, তাহলে আমাকে আগে ওই টিচিংটা দেওয়ার মতো অ্যাবিলিটি থাকতে হবে। তো ওটা আমি কোত্থেকে শিখবো? আমার আমার চেয়ে যারা বেশি জানেন, আমার চেয়ে যারা ভালো জানেন, আমার চেয়ে যারা অভিজ্ঞ, তাদের কাছ থেকে আমি এই ব্যাপারটা নেওয়ার সবসময় চেষ্টা করি। আমার আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা নাকি অনেক শীর্ষস্থানীয় একটা জায়গায় আছেন, অনেকেই আছেন। তো আমি তাদের সাথে সবসময় চেষ্টা করি সে বন্ধুর মতো না, আমি চেষ্টা করি যে সে আমার চেয়ে ভালো জানে, আমার টিচারের মতো শিক্ষকের আমি মতো। তার কাছ থেকে শিখতে পারি। রাইট। জি, এক্স্যাক্টলি। তো এই জায়গাটাতে আমি সবসময় সবাইকে বলি, আমার ছোট ভাই যারা আছেন বা আমার স্নেহের যারা আছেন, তাদেরকে যারা কেরিয়ার মতো শুরু করবেন, আমি সবসময় তাদেরকে বলবো যে শেখার মধ্যে কখনো লজ্জা পাবেন না। যেখানে আপনি শেখার জন্য যদি সামান্যতম পরিমাণ স্কোপ থাকে, আপনি যাবেন, এটাতে কখনো কার্পণ্য করবেন জি না। জি, জি। সুপ্রিয় অডিয়েন্স, আমরা গত 3 পর্বে কিন্তু আপনি যদি আমাদের 3টি পর্ব দেখে থাকেন তাহলে কিন্তু আপনি জেনে থাকবেন যে দেখেন আহ, আমাদের 3জন উদ্যোক্তাই কিন্তু তাদের চাকরি জীবনকে একটা তাদের উদ্যোক্তা হওয়ার জন্য যে একটা বিশাল একটা থ্যাঙ্কস দিচ্ছে। সো আমাদের এখন একটা খুব কমন একটা জিনিস কিন্তু আমরা যারা নতুন উদ্যোক্তা হচ্ছে এই এই সময়ে গত আপনি যদি 3 to 5 ইয়ার্স এর একটা ট্রেন্ড দেখেন যে এই 3 থেকে 2-5 বছরের মধ্যে যারা উদ্যোক্তা হয়েছে তারা কিন্তু জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে বা গ্রাজুয়েশন কমপ্লিট না করেই তারা উদ্যোক্তা হচ্ছে। বাট আমাদের গত 3 পর্বের অতিথিদের কাছ থেকে আমি শুনেছি তারা কিন্তু বারবার এভরিওয়ান 3জনই কিন্তু স্বীকার করলেন যে তাদের এই উদ্যোক্তা হওয়ার পিছনে তাদের যে চাকরি জীবনের অভিজ্ঞতা সেটা একটা তাদের জন্য একটা বিশাল অবদান রেখেছে। কারণ তারা চাকরি জীবন থেকেই শিখতে পেরেছে কিভাবে উদ্যোক্তা হতে হয়, উদ্যোক্তা হতে গেলে কি কি করতে হয়, এবং সেখান থেকে তারা ইন্সপায়ার্ড হয়েছে। সেখান থেকেই কিন্তু তারা উদ্যোক্তা হওয়ার যে একটা মেন্টাল প্রিপারেশন সেটা নিয়েছে। তো মানসিক একটা প্রিপারেশন একটা বড় একটা ব্যাপার। আপনার ইচ্ছা হলো আজকে ইচ্ছা হলো কালকে থেকে ব্যবসা শুরু করবো বা একটা কিছু কিছু প্রোডাক্ট কিনে কিংবা একটা ফেসবুকে পেজ খুলে বা বন্ধুর কাছে কাছে টাকা আছে, মা বাবার কাছে টাকা ধার করে বন্ধুর কাছে টাকা ইনভেস্ট করে আপনি ব্যবসা শুরু করলেন, ইজ নট লাইক উদ্যোক্তা। তো এটা হয় যে হিতে বিপরীত হয়ে যায় অনেক সময়। হয়তো কিছু কিছু সফল আমরা দেখতে পাই, হয়তো হ্যাঁ তারাও হয়তো সফল হচ্ছে, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু ফল হওয়ার সম্ভাবনা থাকে। তো উদ্যোক্তা হওয়ার জন্য বারবার আমরা যেটা বলছি 6 মাস থেকে 1 বছর আপনি যে সেক্টরে উদ্যোক্তা হতে চান, যেই জিনিসটা নিয়ে আপনি ব্যবসা করতে চান, অ্যাটলিস্ট এখানে আপনি ইন্টার্নশিপ করেন অথবা চাকরি করেন। দর্শক, আমরা আপনার আমাদের অতিথির কাছে আপনার চাইলে প্রশ্ন করতে পারেন, আমাদের অতিথি সে প্রশ্নগুলোর জবাব দিবে। এছাড়া আপনারা জানেন উনি হচ্ছেন সিইও হোলসেল মল বিডি। সো আজকের এই পর্বের জন্য উনি আমাদের যারা কমেন্টস করবেন সেখানে লটারির মাধ্যমে উনি একজন হোলসেল মল বিডি থেকে গিফট হ্যাম্পার উনি গিফট করবেন, এবং আজকের এই অনুষ্ঠান শেষে উনি ওনার কিছু ডিসকাউন্ট অফার দিবেন। তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। আমরা চলে যাচ্ছি অতিথির কাছে। আমরা অতিথির পরবর্তী কথাগুলো শুনবো। হিমেল খান, এখন আমরা আসি আপনার হোলসেল মল বিডি নিয়ে। তো আপনি ইউমি ইমপ্যাক্টস লিমিটেড, ইউমি গ্লোবাল ইমপ্যাক্টস লিমিটেড আপনার ছিল ফার্স্ট বিজনেস, দেন জান্নাত আফ্রিদি কর্পোরেশন করেছেন, দেন আপনি হোলসেল মল বিডি করেছেন। সো ইউমি গ্লোবাল ইমপ্যাক্টস আমি যতটুকু জানি হচ্ছে ক্যাপিটাল মেশিনারিজ বিজনেস, দেন জান্নাত আফ্রিদি আপনার ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড বিজনেস। সো বিউটি প্রোডাক্ট নিয়ে কিন্তু বিউটি জিনিসটা আসলে বা বিউটি প্রোডাক্ট জিনিসটা আসলে কিন্তু ফিমেল বা নারীর একটা পদচারণা কিন্তু আমরা একটা বুঝতে পারি। তো এত কিছু থুয়ে আপনি কেন বিউটি প্রোডাক্টস নিয়ে আপনি আসলেন, এবং এই ক্ষেত্রে আপনার কি কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না এটার পিছনে কোনো ঘটনা আছে যেটা আসলে আমাদের দর্শকরা জানতে চায়? থ্যাংক ইউ মিস্টার শাহরিয়ার। আসলে এটা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি সংক্ষেপে যদি খুব আপনাদের ছোট করে বলতে হবে, আমাদের সময় একদম কম। জি জি, আমি যদি সংক্ষেপে আপনাদেরকে বলি, এখানে আপনি একটা রাইট পয়েন্ট ধরেছেন যে এখানে পূর্ব কোনো অভিজ্ঞতা আছে কিনা। আমি ইভেন ছোটকাল থেকেই দেখেছি। আমি 3 বোনের মধ্যে আমি এক ভাই। আমি আমার বাসায় আমার 3 বোন ছিল। আমি দেখেছি ওরা যখন কোনো প্রসাধনী কিনতো, তো বিশেষ করে মফস্বলে তখন ফেরিওয়ালাদের মাধ্যমে অনেক কসমেটিক্স যেত। আপনি মিস্টার শাহরিয়ার আপনি দেখেছেন কিনা কখনো জানি না। ওদেরকে মনে হয় লেস ফিট বা ওই ধরনের কিছু একটা বলতো। যাই হোক, বলা হতো। তো আমি দেখেছি যে আমি তখন তো বুঝতাম না, পরবর্তী সময় দেখেছি যে আমাদের দেশে
সবচেয়ে বড় প্রবলেম হলো ফেক প্রোডাক্ট। আর এই ফেক প্রোডাক্টের সবচেয়ে বেশি মানে দেখা যায় যে এই প্রয়োগটা হলো কসমেটিক্স এর উপরে, স্কিন কেয়ার প্রোডাক্টের উপরে এত বেশি নকলের মানে কি বলবো যে নকলের ছড়াছড়ি, যে এখানে আসলটা খুঁজে পাওয়া মুশকিল। তো ইভেন মেবি আপনি আপনার অনেক টাকা আছে বা অনেক ইয়ে আছে, আপনি একটা বড় শপিং মল থেকে কিনতেছেন, ইভেন তারপরও আপনার প্রোডাক্টের মধ্যে ফেক হতে পারে। তো আমি যখন এই ব্যাপারটা দেখলাম যে আসলে এখানে সামাজিকভাবে আমার কিছু করার আছে, যেহেতু আমার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারে আমার মোটামুটি খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল, তো আমি সামাজিকভাবে চিন্তা করলাম যে এই জায়গাটাতে কিছু করা যায় কিনা, মানুষকে অরিজিনাল কিছু দেওয়া যায় কিনা, বিশেষ করে প্রসাধনের। কারণ কি, কারণ এই একটা নকল প্রসাধনী আপনার মানে সবচেয়ে ছোট যদি আমি বলি যে এটার সাইড এফেক্ট কি, আপনার মুখে ব্রণ হতে পারে, আপনার মুখ ঝলসে যেতে পারে, এবং সবচেয়ে বড় এফেক্টটা হতে পারে আপনার স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো ইন দ্যাট সেন্স এখানে অনেক বড় একটা সামাজিক দায়বদ্ধতা আছে আমাদের। আর এই ব্যাপারটা কোত্থেকে আসলো আমি এইটার একটু বলি। আমি ফ্যামিলিগতভাবে, আমার আব্বা ছিলেন আর্মিতে চাকরি করতেন, আমি দেখেছি যে মানে সততার মধ্যে থেকে আমার আব্বা আমাদেরকে মানুষ করেছেন। তো এই সততার বিষয়টা এবং কি বলা যায় যে জেনুইনের যে বিষয়টা, এটা আমি ছোটকাল থেকে আমি পেয়েছি আমার আব্বার কাছ থেকে। তো আমি যখন দেখলাম যে সামাজিকভাবে এই আমাদের দেশে নকলের ছড়াছড়ি, তখন আমি ভাবলাম যে এখানে কিছু করা যায় কিনা। এবং এজ ওয়েল এজ আমি যদি এটা বলি যে শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এখানে আপনাদের মধ্যে আমি কসমেটিক সেল করতেছি, আসলে এটা বললে মিথ্যা বলা হবে, এটা বললে হয়তো অসম্পূর্ণ হবে। এখানে যারা নাকি বিজনেসের ব্যাপারে ভাবেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যে অরিজিনাল প্রোডাক্ট দিয়েও বিজনেস করা যায়। নোটেড, অরিজিনাল প্রোডাক্ট দিয়েও আপনি বিজনেস করতে পারবেন যদি আপনার বিজনেস মেধা থাকে, আপনি অরিজিনাল প্রোডাক্ট দিয়েও বিজনেস করতে পারবেন। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন মার্কেটে, আমি একটু ইন্টারাপ্ট করি কারণ আমার কিছু কোশ্চেন আসলে দর্শকরা এই কোশ্চেন গুলো হয়তো করতো, কিন্তু লাইভে যেহেতু সবার আসার সুযোগ নাই, এই জন্য হয়তো আমরা কোশ্চেন গুলো করছি। সো তাহলে কি এরকম কিছু যে যারা আপনাদের এই ইন্ডাস্ট্রিতে ব্যবসা করছে, যারা এই ধরনের বিউটি প্রোডাক্টস বা হেলথ সাপোর্ট প্রোডাক্টস নিয়ে ব্যবসা করছে, তাহলে তারা কি এর মধ্যে নকল প্রসাধনীও আছে এরকম ব্যবসা করছে? হ্যাঁ, এখানে ব্যাপার হলো আমরা অনেক সময় জেনে এবং না জেনে আমরা বিভিন্নভাবে প্রতারিত হই। এবং যারা সেল করতেছে, আমার মতো যারা সেল করতেছে, তাদের সোর্স কোথায়? অনেকেই দেখা যায় যে ইম্পোর্ট করতে পারে না নিচে নিচে, কারণ আমাদের বিউটি কসমেটিক্স গুলো আসে ইংল্যান্ডে থেকে, তারপর আসে আমেরিকা থেকে, তারপর দুবাই থেকে আসে, ইভেন চায়না থেকে আসে। তো অরিজিনাল যে প্রোডাক্টগুলি আপনি তাহলে সোর্স করবেন কোত্থেকে? কারণ আপনার হয়তো ইম্পোর্ট লাইসেন্স নাই, আপনার ওই ধরনের ইনভেস্টমেন্ট এবিলিটি নাই। তো তাহলে আপনি কিভাবে পাবেন? আমাদের গিয়ে সেই চকবাজার থেকে বা বিভিন্ন সোর্স থেকে গিয়ে আপনাকে ওই প্রোডাক্টটা সংগ্রহ করতে হয়। তো ইন দ্যাট সেন্স আপনাকে হয়তো বা খুব মিষ্টি কথা বলে খুব ভালোভাবে বুঝিয়ে বলতেছে যে এটা অরিজিনাল। এবং সবচেয়ে বড় কথা কি, আপনি ফেক এবং অরিজিনালের মধ্যে এত ক্ষুদ্র তারতম্য থাকে যে বিশেষ করে গেটআপের দিকে, তো আপনি বুঝতেই পারবেন না যে আপনাকে ফেক প্রোডাক্ট দিয়েছে। তো আমরা যদি হিমেল খান আপনার উদ্যোক্তা জীবনে একটু মানে কানেকশন টানি, তাহলে আমরা যদি এইভাবে জিনিসটা গাণিতিক আকারে ট্রাই করি, যে আপনি আমেরিকান এমবাসিতে চাকরি করেছেন, ওখান থেকে আপনার কিছু ম্যানেজারিয়াল এক্সপেরিয়েন্স আপনি নিয়েছেন, আপনি দেন চাইনিজ কোম্পানিতে চাকরি করেছেন, সেখানে আপনি দেখেছেন যে হাউ টু বিল্ড এন্টারপ্রেনার, কিভাবে এন্টারপ্রেনার ওখানে তৈরি হচ্ছে বা কাজ করছে, যেহেতু আপনি ইন্ডাস্ট্রির ক্যাপিটাল মেশিনারিতে ছিলেন, সো ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে আপনার কাজ ছিল। সো সেখান থেকে আপনি নিজেকে প্রিপারেশন করেছেন মানসিকভাবে, সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে। তারপরে আপনার যেহেতু চায়নার কোম্পানির সাথে আপনি ছিলেন, তার মানে চায়না থেকে যেহেতু আপনার এক্সপোর্ট ইম্পোর্ট করা লাগবে, সো চায়নাতে আপনার একটা ভালো একটা লিঙ্ক আপ হয়েছে। দেন আপনি জান্নাত আফ্রেদি কর্পোরেশন করলেন, সেখানে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করলেন, সো আপনার এখানে এক্সপোর্ট ইম্পোর্টের একটা নলেজ হলো। সেই সব মিলিয়ে আপনি আসলে হোলসেল মল বিডি করেছেন। যদি আমরা এইভাবে ধরি যে আপনার ওই পূর্ব বিজনেসের এক্সপেরিয়েন্স গুলো আপনি ম্যাচ করে আপনি একটা নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করেছেন, যেটা হোলসেল মল বিডি। আমরা এর সাথে এটা বলতে পারি না যে ফেসবুক কেন্দ্রিক তো আপনি শুরু করেছিলেন প্রথমে, আমি যতটুকু জানি যে ফেসবুক পেজের মাধ্যমে, পরে এটাকে আপনি কোম্পানিতে রূপান্তর করেন। তো আমাদের দেশে যেটা ট্র্যাডিশনাল যে ফেসবুক কেন্দ্রিক ই কমার্স বিজনেস প্রথমেই শুরু করে ফুড এবং ফ্যাশন, আই মিন
ক্লথ দিয়ে। সো সেইখানে আসলে কম্পিটিশনটা অনেক বেশি। আপনি যদি চিন্তা করে থাকেন যে কম্পিটিটর অ্যানালাইসিস করেন বা ফিজিবিলিটি টেস্ট করেন, যদি আপনি মার্কেটের রেশিও ধরেন যে কাপড়ের ব্যবসা করছে 1000 জন কিন্তু কসমেটিক্স এর ব্যবসা করছে 100 জন, সেখানে আপনার কম্পিটিটররা অনেক কম, সেটা কি আমরা বলতে পারি যে আপনি এটাও আপনার একটা রিজন ছিল যে ই কমার্স বিজনেস তো আপনি অন্য প্রোডাক্টে আসতে পারতেন, যে আপনি বিউটি প্রোডাক্ট আছেন কারণ এখানে কম্পিটিশনও কম তুলনামূলক অন্য প্রোডাক্টের থেকে? না দেখুন, দেখুন মিস্টার শাহরিয়ার, আমি কখনোই আমার কম্পিটিটর নিয়ে কখনো ভয় পাই না। আমার কথা হলো, আচ্ছা। আপনার যদি স্কিল থাকে, আপনি আপনার কম্পিটিটর থাকবে। আসলে এখন গ্লোবালাইজেশনটা এমন পর্যায়ে গিয়েছে, আপনি এমন কোনো কিছু ইউনিক প্রোডাক্ট পাবেন না যেটা দিয়ে শুধুমাত্র আপনি বিজনেস করতেছেন। তো আপনার আচ্ছা সাথে আচ্ছা কম্পিটিশন থাকবে, আপনার সাথে সবসময় ভালো মন্দ দুই সাইডটাই থাকবে। তো এখন বিষয়টা হলো যে আমি কেন ফেব্রিকে না গিয়ে আমি কেন কসমেটিক্সে আসলাম। এখানে আসলে আমি যে কখনো ফেব্রিকে যাব না আমি কিন্তু তা বলছি না, কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে আমি প্রথমে কসমেটিক্সটা নিয়েছি। কারণ হলো কসমেটিক্সটাতে আমি যেটা ভেবে দেখলাম যে আমার মাথায় যেটা ছিল প্রথম থেকে, এটা হলো একটা ফেব্রিক আপনার যদি একটা ড্রেস যদি আপনার ফেক হয় বা এটার যদি এটা বড় জোর কি হতে পারে যে হয়তোবা আপনাকে বলেছে যে এটা 100% কটন, কিন্তু দেখা গেল যে ওখানে পলিস্টার মিক্স করে দেওয়া আছে বা বিভিন্ন আচ্ছা ধরনের আচ্ছা কোয়ালিটিতে হ্যাম্পার আছে। এটাতে আপনার খুব বেশি একটা শারীরিক ক্ষতি হবে না, হয়তো আপনি ফিনান্সিয়ালি একটু লুজার হলেন, বাট আপনার শারীরিক কোনো ক্ষতি বা এটার কারণে আপনার ক্যান্সার হয়ে যাবে, এটার কারণে আপনি শারীরিকভাবে আপনার মানে স্বাস্থ্যহানি হবে, ওই ধরনের কোনো কিছু নেই। কিন্তু একটা কসমেটিক্স আমি যদি চিন্তা করি যে এগেনস্ট কম্পেয়ার টু ফেব্রিক, তো এখানে যে বিষয়টা আমার মাথায় সবসময় ছিল এটা হলো কসমেটিক্সে সবসময় দেখা যাচ্ছে যে আপনার এটা খুব সেন্সিটিভ একটা প্রোডাক্ট। বিশেষ করে আমি বলবো বেবিদের প্রোডাক্ট। আপনি আচ্ছা সবারই দেখা যায় বেবি আছে, হয়তোবা ছোট ভাই আছে, বোন আছে, সন্তান আছে। তো বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে যদি কোনো ধরনের ফেক প্রোডাক্ট থাকে বা কোনো নকল প্রোডাক্ট থাকে, তাহলে এটা তার স্কিনের জন্য অনেক মানে হার্মফুল। তো ইন দ্যাট সেন্স ওই সামাজিক দায়বদ্ধতা থেকে আমার আসলে কসমেটিক্সে আসা। আর আরেকটা ব্যাপার একটু বলে নিই আমি, আমার পেজের নাম হোলসেল মলবিডি কেন। তো আপনি যদি এই প্রশ্নটা আমাকে করতেন তাহলে আমি হয়তো এর আগে অ্যান্সারটা দিতাম। আমি একটা জিনিস দেখেছি যে এখন আপনাকে কি করতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে যে কে ভালো প্রোডাক্ট দিচ্ছে, অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছে। এখন এই অরিজিনাল আচ্ছা প্রোডাক্টের মধ্যেও আপনার অনেক ব্যাপার থাকে। কি ব্যাপার? যে যারা নাকি রিয়েলি অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করতেছে, দেখা যাচ্ছে যে তারা অনেক উচ্চ মূল্যে হাই প্রফিটে বিক্রি করতেছে। তো আচ্ছা এটাও আমি ফোকাস করলাম যে অনেক বেশি পরিমাণ টাকা দিয়ে, কারণ আমি যেহেতু জানি, আমি তো নিজে ইম্পোর্টার, আমি জানি যে আসলে কোন প্রোডাক্টটা কত টাকা দিয়ে কেনা হয়। তো ইন দ্যাট সেন্স আমি দেখলাম যে অনেক হাই প্রফিটে সেল করতেছে। তো এইটা থেকে আমার মাথায় একটা জিনিস আসলো যে আমরা কখন আপনার একটা প্রোডাক্ট কম মূল্যে পাই, যখন আমরা হোলসেলে কিনি। কিন্তু হোলসেল তো ভাইয়া আপনাকে এক পিস দুই পিস আপনাকে দিবে না। তো ওইটা আপনি রাইট হোলসেলটা যখন আসে তখন আপনাকে হয় বিজনেসের জন্য নিতে হবে বাল্ক কোয়ান্টিটিতে। তো আমি চিন্তা রাইট করলাম যে আমি আমার ইউজারদেরকে, আমি আমার কনজিউমারদেরকে আমি হোলসেল প্রাইসে দিব, বাট প্রোডাক্ট হবে অরিজিনাল। যে প্রোডাক্টটা আচ্ছা আচ্ছা সাপোজ অন্য একটা পেজ অরিজিনালি বিক্রি করতেছে সাপোজ 2000 টাকায়, এটা আমি মেবি 20% লেসে আমি এটা দিতে পারবো, এবং ওখান থেকেও আমি আমার প্রফিটটা করতে পারবো। তো ইন দ্যাট সেন্স আমি জি এই কারণে আমার পেজের নাম দিয়েছি জি হোলসেল মার্কেটিং। জি। জি দর্শক, আমরা 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 খুব ভালো একটা কথা শুনলাম যে সামাজিক দায়বদ্ধতা। আসলে ব্যবসা তো আমরা অনেক কিছুই করতে পারি, হ্যাঁ। ব্যবসা আপনি লাইফ প্রোটেক্ট প্রোডাক্ট নিয়েও করতে পারেন, লাইফ থ্রেট প্রোডাক্ট নিয়েও করতে পারেন। তো সামাজিক দায়বদ্ধতা একটা কিন্তু জিনিস থেকে যায় যেখানে আপনার নৈতিক একটা বিষয় রয়ে যায়। তো যেমনটি হিমেল খান বলছিলেন যে তিনি তার অভিজ্ঞতা এবং তার মেন্টাল প্রিপারেশনটাকে তিনি সামাজিক দায়বদ্ধতাকে কনভার্ট করেছেন যে এমন একটা বিজনেস করব যেখানে সমাজের সাধারণ মানুষের জন্য উপকৃত হবে। বিজনেস বিজনেস কথাটার মধ্যে কিন্তু কমার্শিয়াল ভ্যালু রয়ে যায়। বিজনেস করবেন মানে আপনি অবশ্যই প্রফিট করবেন। সো প্রফিট আসবেই, কিন্তু সেই প্রফিট আপনি সামাজিক দায়বদ্ধতার বিষয়টা আছে কিনা সেটা জড়িত আছে কিনা এটা সবারই দেখা উচিত। আশা করি আমাদের এই পর্ব থেকে আমাদের যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা বিষয়টি মাথায় রাখবেন যে আপনার দায়বদ্ধতাটা কথা। আমরা কিছু কমেন্টস পড়তে চাই। আমরা যদি কিছু কমেন্টস নিয়ে নেই হেমেল খান, কিছু সময়ের জন্য আমরা কমেন্টসে চলে যাই। আপনাদের দিলশাদ জান লিখেছে
কত বছর ধরে আপনি আসলে এই ব্যবসাটি করছেন? উনি লিখেছেন কত বছর ব্যবসা করছেন। আসলে দিলশাদ জাহান উনি অলরেডি বলেছে উনি প্রায় 7 থেকে 10 বছর উনি চাকরি করেছেন, তারপরে ব্যবসা করছেন প্রায় 5 বছর। বাট আমরা যদি হোলসেল মল বিডির কথা বলি তাহলে কত বছর ধরে আসলে আপনি হোলসেল মল বিডির সাথে জড়িত? হোলসেল মল বিডিটা অ্যাবাউট আমার 2 ইয়ার্স এর বিজনেস। শুরুটা 2 ইয়ার্স, অ্যাবাউট 2 ইয়ার্স। জি, থ্যাংক ইউ। আচ্ছা, দিলশাদ জাহান লিখেছেন হোলসেল মল বিডির প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো, আমি রেগুলার কাস্টমার। সোনিয়া আক্তার লিখেছেন হোলসেল মল থেকে আমি অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি, প্রোডাক্টগুলো খুবই ভালো লেগেছে আমার। ধন্যবাদ হিমেল ভাইয়া। সামাজিক দায়বদ্ধতা দিলশাদ জাহান লিখেছেন ওয়েল সেড। সারা সুলতানা লিখেছেন যে আপনি কি ঢাকার বাইরে কি প্রোডাক্ট হোলসেলে দেওয়া যায় কিনা? হিমেল ভাই আপনার কাছে কোশ্চেন। সারাপু, থ্যাংক ইউ। আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় আমরা যারা ঢাকাতে থাকি আমরাই অরিজিনাল প্রোডাক্টটা পাই না। তো ইন দ্যাট সেন্স ঢাকার বাইরে যারা থাকেন বা বিজনেস করতেছেন, যাদের আমার মতো মেন্টালিটি যে আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করব, তো ইন দ্যাট সেন্স উনি কোথায় পাবেন? হ্যাঁ, অবশ্যই আপু, আমরা আমার কোম্পানির পক্ষ থেকে আমি বলছি, আমরা সারা বাংলাদেশে আমি প্রোডাক্ট দিয়ে থাকি এবং কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি। আর আপনি যদি হোলসেলে নিতে চান, ইন দ্যাট সেন্স আমার পেজে যোগাযোগ করতে পারেন এবং আমার কাস্টমার কেয়ার নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করে আপনার রিকোয়ারমেন্ট কি আপনি বলবেন এবং অরিজিনাল প্রোডাক্ট যে কোনো পেজ বা যে কোনো হোলসেলারের থেকে আমার কাছে কমে পাবেন। আর যদি আপনি ইউজ করার জন্য নিতে চান, হ্যাঁ, আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের পেজের পক্ষ থেকে, সারা বাংলাদেশে। আচ্ছা, সারা সুলতানা আসলে নিজের জন্য চেয়েছেন না ব্যবসার জন্য চেয়েছেন এটা আমরা বুঝতে পারছি না তার কোশ্চেনে। সো সারা সুলতানা আপনি আবার কোশ্চেন করতে পারেন। উনি যেটা বলছিলেন যে আমরা অবশ্যই ঢাকার বাইরে যাই এবং আপনি যদি আপনার ব্যবসার উদ্দেশ্যে আপনি নিতে চান তাহলে ওনার পেজ হোলসেল মল বিডি অলরেডি আমি ট্যাগ করে দিয়েছি, পোস্টের উপরেই দেখবেন, তার সাথে যোগাযোগ করে ওখানে হিমেল খানের নাম্বার আছে, তার সাথে যোগাযোগ করে আপনি আসবেন। আমাদের বন্ধু মারুফ লিয়াকত লিখেছেন ভেরি গুড ডিসকাশন, গুড টু সি ইউ বোথ। একজন লিখেছেন আমার বই পড়ার ভীষণ নেশা ছিল, বইয়ের সময় ক্যারিয়ার নিয়ে ভাবনা মাথায় আসতো না। হ্যাঁ, এটা আমাদের সবারই যায়, আমরা বই পড়তাম ওই সময় ক্যারিয়ার নিয়ে আসলে মাথায় আসতো না। হিমেল ভাইয়া একজন লিখেছেন এখন যদি কেউ উদ্যোক্তা হতে চায় আপনার বিজনেস রিলেটেড। মিম্মা লিখেছে হিমেল ভাইয়া এখন যদি কেউ উদ্যোক্তা হতে চায় আপনার বিজনেস রিলেটেড কিছু করতে চায় সেক্ষেত্রে আপনি কি ধরনের হেল্প করবেন? মানে এই মুহূর্তে যদি আপনার প্রোডাক্টের বিজনেস কেউ করতে চায় তাহলে কিন্তু সে কিন্তু আপনার কম্পিটিটর হলো। সো তাকে আপনি আসলে কি ধরনের সুবিধা দিবেন? যেটা আপনি কিছু আগে কিন্তু আমি আপনাকে যদি অ্যাড করে দিই বলছিলেন যে অনেকেই আছে ইম্পোর্ট করতে পারে না, কারণ আমরা ইম্পোর্ট করতে গেলে ট্রেড লাইসেন্স লাগে, আইআরসি লাগে, ভ্যাট লাগে, টিন লাগে এবং একটা অ্যামাউন্টও লাগে। সো খুব ছোট করে যদি আসলে কেউ এই আপনার বিজনেসটি স্টার্ট করতে চায় আপনি তাদেরকে কি ধরনের সহযোগিতা করতে পারবেন? থ্যাংক ইউ মিম্মা আপু, আপনাকে আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমি আসলে প্রথমে একটা জিনিস বলে নিচ্ছি যে শুধু প্রোডাক্ট দিলে যে আপনার বিজনেস হবে বিষয়টা তা না। আমি আপনাকে কেয়ার করব, আমি আপনার সাথে শুধু বিজনেস করব বিষয়টা তা না। আমার হোলসেল মল বিডির পক্ষ থেকে আপনার যে ধরনের প্রোডাক্ট লাগে, যতটুকু পরিমাণ লাগে, আমি সবার চেয়ে কম মূল্যে আমি আপনাকে অরিজিনাল প্রোডাক্টটা দিতে পারবো। কিন্তু আমি এখানেই কিন্তু সীমাবদ্ধ না, আমার একটা রেসপন্সিবিলিটি আমার ভিতর থেকে আসে যে আমি আপনাকে কখনো কম্পিটিটর ভাবি না, আমি ভাবি যে আপনি আমার সহযোদ্ধা। কারণ হলো আপনি আমার কাছে কেন এসেছেন, আপনি অবশ্যই আপনার মনের ভিতরে এটা আছে যে আমরা অরিজিনাল প্রোডাক্টটা সেল করব। তো আপনি সামাজিকভাবে যেন অরিজিনাল প্রোডাক্টটা আপনি সবার মধ্যে দিতে পারেন এবং সবসময় যেন বিজনেসটাকে আপনার উত্তর আপনি উন্নতি করতে পারেন। তো ইন দ্যাট সেন্স আমার যে অভিজ্ঞতা যে কিভাবে একটা প্রোডাক্ট সেল করা যায়, এখানে আপনি যখন বিজনেসের ইয়েতে এসছেন, আপনি দেখুন আপু, আমি মানে আমার অভিজ্ঞতায় আমি আরেকটা জিনিস শেয়ার করি, যেহেতু আপনি প্রশ্নটা করেছেন। এটা হলো আসলে দেখা যায় অনেকেই বাবার কাছ থেকে বা নিজে অনেক কষ্ট করে আর্ন করে 50,000 1 লাখ টাকা নিয়ে বিজনেস শুরু করেন, কিছুদিন পর আর বিজনেসটা থাকে না। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার, কিন্তু এটা সত্যি। আপনার শুধু টাকা হলে আপনি বিজনেস করতে পারবেন বিষয়টা তা না। সাপোজ আমি যদি একটা উদাহরণ দিই যে আমি আমার পক্ষ থেকে আমি 10 জন উদ্যোক্তাকে আমি 10 লাখ টাকা করে দিব, আপনারা বিজনেস করবেন। আমি বলবো যে 1 বছর পরে এসে আপনাদের উপার্জনটা কি, আপনাদের অর্জনটা কি আমাকে বলবেন। আমি শিওর যে এখানে 9 জনই
এসে বলবে যে ভাই আমি তো 10 লাখ টাকা শেষ করে ফেলছি, আমি তো বিজনেসটা রাইট। করতে পারি নাই। আর একজন বলবে যে ভাই আমি 10 লাখ টাকাকে আরো 20 লাখ টাকা করে আমি আপনাকে 30 লাখ টাকা দিলাম। তো বিষয়টা হলো এখানে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো আমাদেরকে জানতে হবে যে কিভাবে একটা প্রোডাক্ট সেল করা যায়। এখানে আজকালকার যুগে অনেক ধরনের মার্কেটিং আছে, এর মধ্যে বহুল প্রচলিত হলো ডিজিটাল মার্কেটিং। আপনি যখন অনলাইনে কোনো কিছু করবেন আপনাকে অনেক কিছু জানতে হবে ভাইয়া, অনেক কিছু জানতে হবে। এক কম্পিটিশন মার্কেটে আপনার একটা প্রোডাক্ট আপনার সঠিক কনজিউমারের কাছে, যে যার কিনা এই প্রোডাক্টটা দরকার তার কাছে আপনাকে পৌঁছাতে হবে। আপনি সারাদিন ঘুরলেন, কিছুই হলো না, কোনো লাভ হবে না, আপনার পকেটে টাকা নষ্ট হবে, আপনার শ্রম যাবে, আপনার দেখা যাবে যে দিন শেষে আপনার উপার্জন বা আপনার অর্জনটা জিরো। তো ইন দ্যাট সেন্স আমি ওই দায়বদ্ধতা থেকে আমি আপনারা যারা প্রোডাক্ট নেন এবং অলরেডি আমার কাছ থেকে অ্যাটলিস্ট বাংলাদেশে প্রায় যারা পেজ চালায় এরকম 70-80 জন আছেন যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতেছেন, আমি তাদেরকে শুধুমাত্র প্রোডাক্ট দিয়েই যে তাদেরকে সন্তুষ্টি করতেছি তা না। তো ওদেরকে আমি বিভিন্ন ধরনের মার্কেটিং কিভাবে করতে হয়, কিভাবে তারা প্রোডাক্টটা সেল করতে পারে, ওই ধরনের অ্যাডভাইসও আমি দিয়ে থাকি আমার কোম্পানির পক্ষ থেকে। আচ্ছা, আমি যদি খুব শর্টলি ইমেল খান আমরা বলি, তার মানে আপনার আপনার সাথে যদি কেউ বিজনেস করতে চায়, ইটস লাইক এ এজেন্ট বেস বিজনেস। তার প্রোডাক্ট আপনি দিবেন, মেন্টরিং, ডিজাইনিং, প্রোডাক্ট প্ল্যানিং, প্রোডাক্ট ব্র্যান্ডিং, প্রোডাক্ট মার্কেটিং, এগুলোরও আপনি মেন্টরিং করে দিচ্ছেন সাথে সাথে। তো শুধু প্রোডাক্ট তার কাছে সেল করে দেওয়াটাই আপনার মুখ্য উদ্দেশ্য না। তারা যদি ভালোভাবে সেল করতে পারে এতে আপনারও বিজনেসের লাভ হবে, তারও বিজনেসের লাভ হবে। কারণ সে যদি প্রোডাক্ট সেল করে বেনিফিট না আনে তাহলে তো আসলে সে ফার্দার প্রোডাক্ট কিন্তু উৎসাহিত হবে না। সো দর্শকরা যেমনটি হিমেল খান বলছিলেন, আপনারা যদি হোলসেল মল বিডি থেকে হোলসেল মল বিডির সাথে ব্যবসা করতে চান তাহলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। হোলসেল মল বিডির পেজে যে হিমেল খানের সাথে যোগাযোগ করতে পারেন, উনি যেটা শুধু প্রোডাক্ট ওনার কাছ থেকে কিনবেন, শুধু সে উদ্দেশ্যে উনি আপনার কাছে প্রোডাক্ট বিক্রি করবে না। আপনার প্রোডাক্টের ডিজাইন করা, আপনার প্রোডাক্টটা কিভাবে ব্র্যান্ডিং করবেন, কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে প্ল্যানিং করবেন, কোথায় সেল করবেন, কি প্রাইসে সেল করবেন, কাস্টমার ডেলিভারি কি, প্যাকেজিং কি হবে, ইনভয়েসিং কি হবে, প্রাইস ডিসকাউন্টিং পলিসি কি হবে, রিটার্ন পলিসি কি হবে, অনেক কিছু ব্যাপার থাকে আসলে একটা প্রোডাক্টের ক্ষেত্রে। এবং নট অনলি দেশ, আমরা আরো কিছু জানতে চাবো যেহেতু বিউটি প্রোডাক্ট, সো এখানে আসলে সেন্সিটিভনেস এর কিন্তু একটা ইস্যু চলে আসে। সো সেইটা হিমেল খান আসলে কিভাবে মেনটেন করছে, আমরা হিমেল খানের কাছে আবার চলে যাচ্ছি। হিমেল খান, আমরা আপনার কাছে আমার একটা কোশ্চেন ছিল যে বিউটি প্রোডাক্টস মানে এখানে স্কিনে ইউজ হবে, সেই স্কিনে এটা আমরা জানি যে কিছু প্রোডাক্ট কেমিক্যাল বেস থাকে, কিছু আয়ুর্বেদিক থাকে। তো আয়ুর্বেদিক প্রোডাক্ট এবং আয়ুর্বেদিক প্রোডাক্টের কিন্তু একটা ব্র্যান্ডিং গত 2 বছর আমাদের দেশে কিন্তু ও চালু হয়েছে, যেটা উন্নত বিশ্বে অনেক আগেই চালু হয়েছে। সো আয়ুর্বেদিক প্রোডাক্ট বা হার্বাল প্রোডাক্ট আমরা যেটা বলছি, এবং আপনাদের যেই আর্টিফিশিয়াল প্রোডাক্ট, আমি জানি না এটাকে কি বলে, আমি যদি মনে করবেন আর্টিফিশিয়াল বলে ফেললাম। সো এই যে দুইটা, এখানে আপনাদের আসলে মত পার্থক্যটা কোথায়, এবং এইটাকে আপনার এখানে কি কোনো স্কিন বিশেষজ্ঞ আছে কিনা যিনি আসলে এই ব্যাপারে কোনো হেল্প করে কিনা আমাদের কাস্টমারদেরকে এবং আপনার যারা যারা আপনার কাছ থেকে হোলসেলে প্রোডাক্ট কেনে তাদেরকে? জি, থ্যাংক ইউ মিস্টার শাহরিয়ার, আপনি খুব সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন। দেখুন, আমি এই কয়েক বছরে আমি যখন বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, তো আমি বেশ কিছু ব্যাপার লক্ষ্য করেছি আমার কনজিউমারের কাছ থেকে। অনেক আপুরাই দেখা যাচ্ছে যে ভাইয়া আমাকে, আমি 7 দিনে ফর্সা হতে চাই, আমি 10 দিনে ফর্সা হতে চাই, আমাকে ওই ধরনের প্রোডাক্ট দেন, এই ধরনের একটা ইস্যু থাকে। তো আসলে আমি সেই ধরনের মানে সেই কোশ্চেনগুলির আলোকে আমি আপনার প্রশ্নের অ্যান্সারটা দিচ্ছি যে আসলে আপনার 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 প্রসাধনী আপনি কি ইউজ করবেন এটা নির্ভর করবে যে আপনি কতটুকু প্রসাধনী সম্পর্কে জ্ঞান রাখেন। আপনাকে জ্ঞানী হতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে। তো ইন দ্যাট সেন্স আপনি বলেছেন যে এখানে আয়ুর্বেদিক বা হার্বাল বা আমাদের যে প্রোডাক্ট আছে, আসলে আমি এতটা ইয়েতে যাব না, ডিটেলসে যাব না। আমি জাস্ট এতটুকু বলবো যে আমাদের সরকার, আমাদের গভর্নমেন্টের একটা মানদণ্ড আছে যে আপনি যখন একটা ক্রিম মার্কেটিং করবেন বা একটা স্কিন কেয়ার প্রোডাক্ট যখন মার্কেটিং করবেন, তখন আপনার যে প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস, এই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টসে হার্মফুল কিছু আছে কিনা। তো এখানে আমাদের দেশে দেখা যাচ্ছে যে আসলে ভোক্তা অধিকার আইনটা এতভাবে মেনটেন করা হয় না এবং এতটা স্ট্রং না, যদিও এখন অনেক বেশি
বেশি সচেতন হচ্ছেন মানুষ। তো তারপর আমি আপনাদেরকে একটু বলতে চাই যে আসলে এই ব্যাপারগুলিকে আপনাকে জানতে হবে। আপনি ভাইয়া আপু আপনি আমাকে বলে দিলেন যে ভাইয়া আমাকে 7 দিনের জন্য একটা কোর্স দিয়ে দেন যেন আমি ফর্সা হয়ে যাই। আসলে এর মধ্যে আপু অনেক ক্ষতিকর কেমিক্যাল থাকে, যেমন প্যারাবেন থাকে, আপনার মার্কারি থাকে, তো যেগুলি কিনা আপনাকে হয়তোবা সাময়িকভাবে ফর্সা দেখা যাবে, কিন্তু আপনার স্কিনটাকে ড্যামেজ করে দেবে, স্কিনের মেলানিনটা ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তারপর দেখা যাচ্ছে যে আপনার সুদূর প্রসারিকভাবে চিন্তা করলে আপনার স্কিন ক্যান্সারও হতে পারে। তো ইন দ্যাট সেন্স আমি যে জিনিসটা করি আমার হোলসেল মলবিডির পক্ষ থেকে, এটা হলো আমি এই ব্যাপারগুলিকে অ্যাভয়েড করি। এখন আপনি বলতে পারেন যে আপনি তো ভাইয়া আপনি আপনার পড়াশোনা তো স্কিন কেয়ারের উপরে না, তাহলে আপনি এটা কিভাবে মেনটেন করেন? হ্যাঁ, এখানে আমি আমার সপক্ষে যদি বলি, আমি প্রচুর পরিমাণ পড়াশোনা করি। আমার বাসায় এবং আমার অফিসে অনেক ধরনের স্কিন কেয়ার বই আছে, এবং আজকালকার যুগে আপনি গুগলে সার্চ দিয়ে অনেক তথ্য পাবেন। অনেক ধরনের যদি আপনার মনে প্রশ্ন আসে আপনি গুগল থেকে আপনি সহজে পেয়ে যাচ্ছেন। তো আমি এই বিষয়গুলিকে সবসময় আমি স্টাডি করি যে কোন প্রোডাক্টটা আমার কনজিউমারের জন্য ক্ষতির কারণ হবে না। তো আমি যখন কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করি তখন আমি সবসময় দেখি যে আমার প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টসটা কেমন। তো ইনগ্রেডিয়েন্টসের মধ্যে যদি আপনার হার্মফুল কিছু না থাকে, তাহলে হোক এটা আয়ুর্বেদিক বা হোক এটা আপনার বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের প্রসাধনী, এটা আয়ুর্বেদিক না হোক তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনাকে দেখতে হবে যে বিভিন্ন কম দামি এবং বিভিন্ন ফেক প্রোডাক্ট আছে, এবং কিছু ইভেন অরিজিনাল কিছু পাকিস্তানি প্রোডাক্ট আছে যেগুলি আমাদের দেশে এসে আমাদের কোমলমতি আপুদেরকে বিভ্রান্ত করে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় আচ্ছা। ব্যবসা করে নিচ্ছে। কিন্তু এখন কিন্তু শুধু আপুরা না, আমার মনে হয় আমরা যারা ছেলেরা আছি ছেলেরাও কিন্তু এখন আমাদের বলবেন যে আমরাও এটারও একটা মার্কেট, ছেলেদের জন্য কিন্তু একটা আলাদা একটা মার্কেট তৈরি হয়েছে যে তাদেরকে কেয়ারিং রাখা, তাদেরকে ভালো দেখানো, ভালো রাখার জন্য তারাও কিন্তু এখন বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করছে। সো আমি আবার একটু কমেন্টসে ফিরে যাব। ফারহানা সুলতানা মিমাপুর বলেছেন যে বিজনেস ইকোসিস্টেমটা খুব জরুরি, যেটা শাহরিয়ার ভাইয়ের বই পড়ে বুঝেছি। সো একই বিজনেসের কম্পিটিটর বাড়ালে হিমেল ভাইয়ের উপকার হবে। এম আই রাইট? হ্যাঁ মিমা, আপনি রাইট। যে কারণে আমার আমার বইটাতে আসলে আমি বলেছিলাম যে ওইটার ইকোসিস্টেম নিয়ে কথা বলা হয়েছে যে আমি যে বিজনেসটা করি, আমি এই বিজনেসটাকে যদি আমি মনে করি আমার এই বিজনেসটা আরেকজন জানলে আমার বিজনেসের ক্ষতি হবে, আসলে সেটা ভুল। আমার বিজনেসটা আরেকজনকে জানাতে হবে, সেই বিজনেসটা করলে আলটিমেটলি আমাদের যে টোটাল বিজনেস সেটা কিন্তু বেনিফিটেড হবে, এবং সেই বেনিফিটের আমিও একটা অংশ হবো। যেটা হিমেল খান বলছিলেন যে আপনি যদি হোলসেল মলটির সাথে বিজনেস করতে চান তাহলে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন, তার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন। এখন সে শুধু প্রোডাক্টটা দিয়েই আসলে তার রেসপন্সিবিলিটি শেষ করে না, সেখানে সে অনেক ধরনের মেন্টরিং করে। মেন্টরিং এই জন্যই করে কারণ আপনি যদি প্রোডাক্টটা নিয়ে ভালো কিছু করতে পারেন তাহলে কিন্তু আপনি বিজনেসটা রান করবেন। আপনার মতো যখন অনেকে রান করবে তখন কিন্তু তার বিজনেসের একটা রেভিনিউ আপনাদের কাছ থেকেও আসবে। তো সেই ব্যাপারে আরো বিস্তারিত জানবো। আমাদের কাছে কমেন্টস আরো আসছে। ইমরুল কায়েস লিখেছেন যে এই সময় আপনার স্ট্র্যাটেজি হচ্ছে কি বিজনেস নিয়ে যাওয়ার জন্য এখন বেশি কিসে সময় দিচ্ছেন, ব্র্যান্ডিং, আর&ডি নাকি সেলসে? এখন আমরা সবাই জানি করোনার মধ্যে একটা ডেলিভারি সিস্টেম নিয়ে, আপনাদের ই কমার্স সেক্টরে ডেলিভারি সিস্টেম এবং পেমেন্ট সিস্টেম নিয়ে একটা সমস্যা হয়েছে। তো আমরাও জানি যে হোলসেল মল বিডি খুব স্বল্প পরিসরে এখন ডেলিভারি করছে। তো এই যে এই গ্যাপটা, একটা আনপ্রেডিক্টেবল একটা গ্যাপ তৈরি হয়েছে, এই সময় আসলে আপনার বিজনেস আপনি কোন দিকটা নজর দিচ্ছেন, ব্র্যান্ডিং, সেলস না আর&ডি তে? দেখুন মিস্টার শাহরিয়ার, আসলে খুব দুঃখের সাথে বলতে হয় আমরা এখন যে ক্রিটিক্যাল সময়টা পার করছি, এটা শুধু আমি আপনি বা আমরাই না, এটা সারা বিশ্ব একটা ডিজাস্টার করে গিয়েছে যে আমরা কখনো ভাবতেই পারিনি এই ধরনের সময়টা আসতে পারে। দেখুন আমাদের দেশ, আমাদের আমি রাজনৈতিক ইয়ে থেকে বলছি না, আমাদের বর্তমান গভর্নমেন্ট আমাদের যে জিডিপি এটা আস্তে আস্তে উন্নতি করতেছিল, এবং এটা ধারণা করা হচ্ছিল যে এটা ইভেন 8-এর উপরে চলে যাবে। বাট আজকে আইএমএফ একটা বিশ্লেষণ ধর্মী ইয়ে দিয়েছে, দেখলাম যে আমাদের এই ডিজাস্টারের কারণে, করোনা ভাইরাসের কারণে জিডিপি 2-তে নেমে আসতে পারে। তো ইন দ্যাট সেন্স এটা শুধু আমার আপনার ক্ষেত্রেই না, এটা রাষ্ট্রীয়ভাবে এবং গ্লোবালি এটার একটা খুব বাজে একটা এফেক্ট পড়বে। তো এখন আমি এই সময়টাতে কি করছি, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আসলে আমি একটা জিনিস ভাবতেছি যে সবসময় ভাবি যে এই সময়টা চলে যাচ্ছে, এই সময়টা তো আমি আর ফিরে পাবো না। এবং আমি ধরুন আমরা
আমাদের জীবন থেকে ধরেন 3 মাস সময় হারিয়ে ফেললাম, তাহলে এই 3 মাসটাকে তো আমার কভার করতে হবে। তো এটা আমি কিভাবে কভার করব? এইটার ক্ষেত্রে আমি যে জিনিসটা করছি, আমি আপনাদেরকে বলবো যে আমি প্রচুর পরিমাণে স্টাডি করতেছি। আমি এই সময়টাতে প্রচুর পরিমাণে স্টাডি করতেছি, আমার স্কিলটাকে আরো ডেভেলপ করতেছি। আমার সেলস, মার্কেটিং, ব্র্যান্ডিং সবকিছু নিয়ে, ডিজিটাল মার্কেটিং সবকিছু নিয়ে আমি নিজেকে আরো গুছাচ্ছি। আসলে আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম আলোচনার শুরুতে যে আমি নিজেকে মনে করি যে আমি এখনো অনেক কিছুতে আমি এখনো মূর্খ, আমি কিছুই জানি না। সত্যি কথা, আমি কিছুই জানি না। আমি যখন স্টাডি করি আমি দেখি যে আরে বাবা, এটা তো আমি জানতাম না, এটা তো আমি জানতাম না, কত কিছু আছে শেখার মতো। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা, আমি আপনাদেরকে এই জায়গাটাতে একটু বলবো যে আমরা অনেক ক্ষেত্রেই, সাপোজ কথার কথা দেখা গেল আমি 100টা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আমি কিছুদিনের মধ্যে সেল করে ফেলছি, তো আমার কাছে মনে হলো আমি বিরাট বড় বিজনেসম্যান হয়ে গেছি। আসলে তা না। আপনার এখানে অনেক বড় চ্যালেঞ্জ। আপনাকে, আপু বা ভাইয়া, আপনাকে বড় হতে হবে। তো বড় হতে গেলে আপনাকে শেখার কোনো শেষ নেই, আপনাকে শিখতে হবে। আমি ছোট মানুষ, ছোট মুখে একটা কথা বলি যে আপনি যখনই ফিল করবেন যে আপনি সবকিছু শিখে গিয়েছেন, আপনি ভাববেন যে আপনার জীবনের পতন শুরু ওখান থেকে। কারণ সেটাই। আপনাকে সবসময় শিখতে হবে, জানতে হবে। তো এই জায়গাটাতে আমি এখন, যেহেতু আমরা এখন হোম কোয়ারেন্টাইনে আছি, আমি সবসময় চেষ্টা করতেছি নিজেকে ডেভেলপ করার জন্য এবং প্রচুর পরিমাণে পড়াশোনা করছি। জি দর্শক, সবাই যেটা বলছেন আমিও বারবার বলছি। আমি ব্যক্তিগতভাবে এবার বই 26টি বই কিনেছিলাম, তো সবগুলো পড়ার সময় হয়নি, দুটো বই পড়তে পেরেছিলাম এই করোনার আগে। তো আমি এখন চেষ্টা করছি যে বাকি যে 24টি বই আছে আমি আগামী 3 মাসের মধ্যে এগুলো শেষ করব। সো পড়ুন পড়ুন পড়ুন, বারবার বলছি পড়াশোনার মধ্যে থাকুন, কারণ হচ্ছে আপনার জন্য একটা গ্রেট টাইম, আপনি একটা সময় পেয়েছেন নিজেকে ডেভেলপ করে নেওয়ার জন্য। আমরা এই সময়টা আসলেই পাই না, আমরা ছুটি পাই কিন্তু আসলে কিন্তু আমরা সেই ছুটিটা কোনো প্ল্যান ছুটি পাই, সেই ছুটিতেই কিন্তু আমাদের অনেক ধরনের, হয়তো আমরা বিজনেসের সময় দেই না বা অফিসের সময় দেই না, কিন্তু আমরা কিন্তু সেই ছুটিটা পারফেক্টলি ইউটিলাইজ করতে পারি না। কিন্তু এখন আমরা যে ছুটিটা পেয়েছি, টোটালি লকডাউন একটা সময়, এই সময়টা আপনি প্রে করেন এবং বই পড়েন এবং নিজের বিজনেসের জন্য যে স্কিল গুলো লাগে সেগুলো ডেভেলপ করেন। কারণ কোয়ারেন্টাইন এবং করোনার ইফেক্ট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা একটা হিউজ একটা কম্পিটিশনের মধ্যে পড়ে যাবো, সারা পৃথিবীর ইকোনমিক্যাল একটা ডিজাস্টার সিচুয়েশন যাবে। সো সেইখানে যারা ভালো না, খুব ভালো, তারাই কিন্তু টিকে থাকবে। তো সেই টিকে থাকার জন্য আসলে আপনার কি কি গ্যাপ আপনি ভালো জানেন, আমার কি কি গ্যাপ আমি ভালো জানি। তো সেইগুলো নিয়ে আমরা আরো কথা বলবো। আমরা ফিরে যাচ্ছি অতিথির কাছে, চলে আসি হোলসেল মল বিডিতে। এই মুহূর্তে হোলসেল মল বিডি যেখানে দাঁড়িয়ে আছে, আপনার কি কখনো মনে হয়েছে যে না আপনার চাকরিটাই ভালো ছিল, ব্যবসা করতে এসে আপনার অনেক ক্ষতি হয়েছে? তখন এরকম মনে হয়েছে যে না, উদ্যোক্তা হওয়াটা আপনার জীবনে একটা ভুল সিদ্ধান্ত ছিল? থ্যাংক ইউ মিস্টার শাহরিয়ার। আসলে এইটাও আসলে সংক্ষেপে বলাটা মুশকিল। আমি এই দুইটা ডিফারেন্সটা আমি খুব ভালোভাবে দেখছি যে আসলে জব এবং আপনি যখন কোনো বিজনেস করবেন, এই দুইটার মধ্যে তফাৎটা কোথায়? দেখুন, বিজনেস ইজ অলওয়েজ আনসার্টেন। আপনি কখনোই বলতে পারবেন না যে আমি বিজনেস করে 100 কোটি টাকার মালিক হয়ে যাব বা হয়েই যাব, 100% হবো, এটা কখনোই পসিবল না। তো বিজনেসের ক্ষেত্রে সবসময় চ্যালেঞ্জ থাকে, যেটা জবের ক্ষেত্রে হয়তো বা এতটা থাকে না। জব রেসপন্সিবিলিটি আর বিজনেসের রেসপন্সিবিলিটি দুটো অনেক তফাৎ। আমি যখন অফিস শেষ করে বাসায় আসি, তখনও আমি আমার সবসময় ঘুমানোর আগ পর্যন্ত আমার টেনশন বলেন আর প্ল্যান বলেন আমার মাথায় ঘুরঘুর করে যে আমি আমার বিজনেসটাকে কিভাবে আরো ডেভেলপ করব, কিভাবে কি করব। সেটা হয়তো জবের ক্ষেত্রে থাকে না। তো আমি কখনোই মনে করি না যে জব থেকে এসে আমি যে বিজনেসটা করতেছি এখন, এটা করে আমি ভুল করছি। দেখুন, আমার কোম্পানিতে এখন প্রায় 10 জনের মতো কাজ করেন। তো আমার আসলে হোলসেল মল বিডির কথা যদি বলি, আমার ফরগেট মাই প্রিভিয়াস বিজনেস, আমি যদি হোলসেল মল বিডির কথা বলি, এইখানে আসলে হয়তোবা মিস্টার শাহরিয়ার আমাকে প্রশ্ন করতেও পারেন নেক্সটে যে আপনার এখানে ভবিষ্যৎ প্ল্যানটা কি বা ইয়েটা কি। তো আমি যদি এটা এই প্রশ্নটা আমি এখনই দেওয়ার চেষ্টা করি, এটা হলো যারা আপু বা ভাইয়া আপনারা ভাবতেছেন যে কসমেটিক্স বিজনেস এটা এমন কি বিজনেস যেটা দিয়ে লাইফটাকে ডেভেলপ করা যায়, আমি বলবো যে আসলে আপনারা ক্ষুদ্র জ্ঞান থেকে হয়তোবা নতুন বিজনেস চিন্তা করতেছেন, ওই জ্ঞান থেকে বলতেছেন যে এটার আসলে প্রসারতা কতটুকু বা এটার ব্যাপকতা কতটুকু।
তো আমি আমার এই জায়গা থেকে আমি দেখছি, আমি আপনাকে বলতে পারি যে আপনি যদি আপনার ডেডিকেশন, আপনার মেধা, আপনার পড়াশোনা সবকিছু যদি এর মধ্যে আপনি ইমপ্লিমেন্ট করেন, এরকমও হবে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যা ইনকাম করতে পারেন আপনি এখান থেকে তার চেয়ে বেশি আপনি ইনকাম করতে পারবেন। কারণ দেখুন আমাদের দেশে প্রায় 20 কোটি মানুষ, এখানে কনজিউমারের অভাব নেই। এত ছোট একটা ভূখণ্ডে আমরা এতজন মানুষ বাস করি, এখানে কনজিউমারের অভাব নেই। তো ইন দ্যাট সেন্স আপনার যদি মেধা থাকে, আমি এটা সবসময় বলি যে আপনি যদি সাপোজ কথার কথা যে আপনি গ্রাম থেকে যদি ছাই এনে প্যাকেট করে ঢাকা শহরে বিক্রি করেন, তাহলেও আপনি একটা ভালো কোম্পানি গড়ে তুলতে পারবেন। কিন্তু আপনাকে মার্কেটিং স্কিল জানতে হবে, আপনাকে প্রোডাক্ট সম্পর্কে বুঝতে হবে, আপনাকে আপনার কনজিউমারকে কনভিন্স করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। ইন দ্যাট সেন্স আপনার যদি ওই জায়গাটাতে আপনার দখল থাকে, তাহলে এখান থেকে আপনি অনেক বড় কিছু করতে পারবেন। জি, যেমনটি বলছিলেন আমাদের অতিথি যে আসলে আপনাকে স্কিলড হতে হবে, এবং 20 কোটি মানুষের দেশে আমরা কিন্তু বসবাস করি, হিউজ একটা কনজিউমার লো ডেন্সিটির মধ্যে আমরা থাকি। সরি, আমি হাই ডেন্সিটির কথা বলতে হবে, যে হাই ডেন্সিটির মধ্যে আমাদের কিন্তু খুবই লো কম্পিটিটর। সো এইখানে 20 কোটি মানুষের দেশে আপনি যদি বিজনেস নিয়ে চিন্তা করেন, তাহলে কনজিউমার প্রোডাক্টের কথা চিন্তা করেন। সো আপনি নতুন বিজনেসে যারা আসতে চাচ্ছেন, তারা কনজিউমারের কি কনজিউম করতে পারে ইন ফিউচার সেটা নিয়ে চিন্তা করেন। ট্র্যাডিশনাল বিজনেস থেকে আপনি চিন্তা করেন, 10 বছর আগেও কিন্তু কেউ এইভাবে কসমেটিক্স নিয়ে চিন্তা করতো না। আমরা জানতাম আমাদের এলাকায় বা নিউ মার্কেটে, এলিফ্যান্ট রোডে বা গুলশানে, ধানমন্ডিতে কিছু কিছু দোকান ছিল যেখানে কিছু কিছু বিদেশি কসমেটিক্স পাওয়া যেত। আজকাল কিন্তু অনলাইনে পাওয়া যায়। সো 5 to 10 ইয়ার্স আগেও যেটা ছিল না, সেটা এখন হাতের নাগালের বাইরে। তো মানুষের রুচি চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সভ্যতা চেঞ্জ হচ্ছে, এবং সেই সাথে সাথে কিন্তু মানুষের স্টাইল পরিবর্তন হচ্ছে। তো আপনি প্রেডিক্ট করেন যে আগামী 5 ইয়ার্স পরে আসলে কোন বিজনেসটা ভালো হবে, সেই কনজিউমারের কনজিউম প্রোডাক্টটা নিয়ে আসলে কাজ করা উচিত, যেটা হিমেল খান হয়তো অনুধাবন করে শুরু করে দিয়েছে। তো হোলসেল মল বিডির সাথে আপনারা ব্যবসা করতে চাইলে হোলসেল মল বিডিতে যোগাযোগ করুন, হিমেল খানের সাথে যোগাযোগ করেন, তিনি আপনাদের যাবতীয় হেল্প করবে আপনাদের উদ্যোক্তা হওয়ার ব্যাপারে। আমরা অতিথির কাছে আবার ফিরে এসেছি। হোলসেল মল বিডিতে এই মুহূর্তে আমরা জানি অনেক প্রোডাক্ট আছে, আমি আপনার পেজ দেখেছি। সো খুব শর্টলি যদি 1 মিনিটে কিছু প্রোডাক্ট আপনি যদি ডিফারেন্সিয়েশন কিছু প্রোডাক্ট বলেন, যেটা আসলে শুধু আপনার কাছে আছে বা আপনি মনে করেন যে এটা খুব কম লোকের কাছে আছে, এরকম যদি কিছু প্রোডাক্ট আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমি এই ব্যাপারটাতে একটু বলতে চাচ্ছি যে আসলে আমার এখানে অ্যাবাউট আমার সফটওয়্যারে আমি দেখেছি যে অ্যাবাউট 14,000 আইটেম আছে আমার বর্তমানে এক্সিস্টিং। দেখুন আমার এই 14,000 আইটেমের 14,000 আইটেমই অরিজিনাল। তো এখানে আমি কোনো একটা বিষয়টাকে ফোকাস করব বা কোনো একটা ইয়ে করবো, বিষয়টা তা না। আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো যে আপনাদের স্পেসিফিক কোন ব্যাপারটা আপনার প্রয়োজন। কারো দেখা যাচ্ছে যে স্কিনে ব্রণের প্রবলেম, কারো দেখা যাচ্ছে মেস্তার প্রবলেম, কারো দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের স্পট থাকে ওই ধরনের প্রবলেম, বা কারো দেখা যাচ্ছে যে বিভিন্ন অন্য ধরনের প্রবলেম থাকতে পারে। তো আপনারা আমার পেজে নক দেবেন, আপনারা আমাদের পেজে সবসময় 24 আওয়ার্সই আপনার কাস্টমার সার্ভিস আমাদের ওপেন থাকে। আপনি নক দেবেন, আপনি প্রশ্ন করবেন, সাথে সাথে আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবং স্পেসিফিক আপনার যে বিষয়টাতে আপনার সার্ভিস দরকার, আমরা আপনাকে অলওয়েজ উই আর রেডি টু গিভ ইউ সার্ভিস, প্রপার গাইডেন্স, নট অনলি সেল। আমি আপনাকে এতটুকু বলতে পারি, যেই প্রোডাক্টটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেই প্রোডাক্টে আমরা দেবো। তো এখানে আমি আরেকটু আমার ভাই বোনদেরকে একটু বলে যাচ্ছি, যে দর্শক আপুদেরকে, ভাইয়াদেরকে, আমি আমার এখন যে প্রোডাক্টগুলো সেল করছি এটা হলো সারা পৃথিবীতে যে রিনাউন্ড ব্র্যান্ডগুলি আছে, যেমন যারা ইউজ করেন জানেন দি বডি শপ, লরিয়েল, এবং এই ধরনের আরো যে ব্র্যান্ডগুলি আছে যেগুলি নাকি আমরা সব সময় যারা কনজিউমার যারা ইউজ করি আমরা জানি যে প্রোডাক্টগুলো অনেক হাই লেভেলের প্রোডাক্ট। তো ওই ধরনের হাই লেভেল প্রোডাক্ট এবং যেগুলি ভালো ব্র্যান্ডের আমি ওইগুলি সেল করার চেষ্টা করতেছি। এজ ওয়েল এস আমার খুব রিসেন্টলি আসলে খুব দুর্ভাগ্য যে করোনা ভাইরাসের কারণে আমি এই ব্যাপারটা একটু হয়তোবা শুরু করতে দেরি হয়ে যাচ্ছে। আমি আমার নিজস্ব ব্র্যান্ডে আমি কিছু প্রোডাক্ট লঞ্চ করব। তো এই নিজস্ব ব্র্যান্ডে যখন আমি প্রোডাক্ট লঞ্চ করব, আমি আপনাদেরকে স্পেশাল ভেরি স্পেশাল আমি আপনাদেরকে সার্ভিস দিব। ইভেন এটা নিয়ে আমি প্রচুর পরিমাণে স্টাডি করছি এবং বিউটি এক্সপার্ট যারা তাদের সাথে কনসাল্ট করছি, এবং আমি কিছু প্রোডাক্ট লঞ্চ করব আমার ব্র্যান্ডিং, আমার নিজস্ব ব্র্যান্ড করে। তখন আমি আপনাদেরকে
মিস্টার শাহরিয়ার যে কথাটা বললেন যে স্পেশাল কোনো কিছু দেওয়া, আমি তখন আপনাদেরকে আমার ব্র্যান্ডিং এর স্পেশালটা আমি আপনাকে ওইভাবে দিতে পারবো। আর এখন আমার যে এক্সিস্টিং হোলসেল ব্র্যান্ড মল আছে, বিডি সম্পর্কে আমরা আরো কিছু জানতে চাই। সেটা হচ্ছে, আমি আপনাকে ইন্টারাপ্ট করলাম, সেটা হোলসেল মল বিডি কি শুধু মানে পেজ ভিত্তিক? আপনার কি কোনো ফিজিক্যাল অফিস আছে যেখানে আসলে কাস্টমাররা যাবে, প্রোডাক্টটা দেখবে, দেখে নিবে বা চুজ করে নিবে? কারণ আমি যদি নারীদের প্রোডাক্টস এর কথা চিন্তা করি, যে ছবিতে অনেক সময় নেল পলিশটা সেম লাগে না, যদিও জানি না তারা কিভাবে কেনে। সো এরকম কি আপনি, অনেকে আছে পেজ ভিত্তিক, শুধু পেজে অর্ডার করা যায়, ফিজিক্যালি দেখা যায় না, আপনার কি কোনো শোরুম বা কোনো অফিস আছে কিনা, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। জি মিস্টার শাহরিয়ার, আমার পেজের নাম আপনারা অলরেডি জেনেছেন যে হোলসেল মল বিডি। ঠিক একই নামে হোলসেল মল বিডি নামে আমার ওয়েবসাইট আছে, আপনারা ওয়েবসাইট থেকেও আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন। আর আমার অফিসটা হলো, আমি বলে দিচ্ছি, আমার অফিসটা হলো মিরপুর ডিএইচএস, হাউস নাম্বার 1018, থার্ড ফ্লোর, রোড নাম্বার এভিনিউ 9, রোড নাম্বার ওল্ড 45। আপনারা যারা ওদিকে যাতায়াত করেন মিরপুর ডিএইচএস, জানেন যে আপনারা যে এলিট একটা শ্রেণীর একটা এরিয়া। আমি এখানে আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, যে আমি কেন মিরপুর ডিএইচএস এ আমার অফিস, বা কেন আমি অফিসটাকে ওখানে ইয়ে করেছি। দেখেন, আমি আমার প্রোডাক্ট যে অরিজিনাল, এখানে আমি আপনাদেরকে আরেকটা ব্যাপার বলবো, যে আমার অফিসটা ওখানে নেওয়াতে, দেখুন অনেক আমাদের মধ্যে যারা নাকি অনলাইনে বিশেষ করে বিজনেস করে, ইভেন অফলাইনেও দেখবেন যে ভাসমান অনেক বিজনেসম্যান আছে, যাদের কাছ থেকে আজকে প্রোডাক্ট নিলেন আপনি, সাপোজ বিজনেসের উদ্দেশ্যে নিলেন বা আপনি ইউজ করার জন্য, কিছুদিন পরে আর ওখানে আপনি তাদেরকে পাবেন না। কিন্তু আমার এখানে দেখুন, আমার যেহেতু আমি ক্যান্টনমেন্ট এরিয়াতে, আর্মি দ্বারা পরিচালিত এরিয়া, আমার আমি থেকে শুরু করে আমার পিউন পর্যন্ত সবার বায়োডাটা এবং এনআইডি কার্ড থেকে সবকিছু সেনানিবাসের আন্ডারে আছে, সেনানিবাস ক্যান্টনমেন্ট বোর্ডে আছে। তো এখানে আমি আপনাদেরকে যে বিষয়টা আবারও প্রুভ করতে চাচ্ছি, এটা বলে যে আমার প্রোডাক্ট হলো অরিজিনাল, এবং আমার এখানে হাইড করার কোনো কিছু নেই। আপনারা যে কোনো সময় আসতে পারেন, আমার অফিস সকাল 9টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত ওপেন থাকে। এখানে আমি যেহেতু ইম্পোর্টার, শপ ভিত্তিক না, আমি এটা শপ না, এটা আমি আমার অফিসে ডিসপ্লে সেন্টার আছে, কিন্তু যেহেতু আমি হিউজ পরিমাণে ইম্পোর্ট করে থাকি, তো শুধু একটা ছোট দোকান বা ওই ধরনের কোনো কিছু তো পসিবল না। আমার এটা প্রায় 2400 স্কোয়ার ফিটের একটা বাসা, অফিস। তো ওই অফিসটাতে আমার পুরো অফিসটাতে আমার প্রোডাক্টে ভরা। তো আপনারা যখন আসবেন আপনারা দেখতে পারবেন যে কোনো ধরনের প্রোডাক্ট, যে কোনো আপনি স্কিন কেয়ার টাইপের যা চাচ্ছেন, আপনি দেখবেন যে আমার এখানে সবকিছুই পাচ্ছেন। তো ইন দ্যাট সেন্স আপনাদেরকে আমি ইনভাইট করছি, আপনারা আমার অফিস ভিজিট করুন। আপনাদের বিজনেসের উদ্দেশ্য হোক বা ইউজ করার উদ্দেশ্য হোক, অথবা কোনো কিছু জানার উদ্দেশ্যেই হোক, আপনারা আসবেন। থ্যাংক ইউ। মিস্টার শাহরিয়ার। মিস্টার শাহরিয়ার শুনতে পাচ্ছেন? মিস্টার শাহরিয়ার মেবি লাইনের বাইরে আছেন। আমি যদি কিছু কমেন্ট এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। শোরুম এর অ্যাড্রেস প্লিজ লিখে দিন। জি, আমি এটা লিখে দেব। থ্যাংক ইউ। প্লিজ গিভ মি পেজ লিংক। আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, আবার আমরা অতিথির কাছে ফিরে এসেছি। তো আমরা যেটা জানতেছিলাম, ঠিক এই মুহূর্তে যেখানে হোলসেল মাল বেরিয়ে দাঁড়িয়েছে, আগামী 10 বছর পরে আসলে আপনার পরিকল্পনা কি? আপনি কোথায় দেখতে চান আপনার এই কোম্পানি? জি, থ্যাংক ইউ। আমি এই ব্যাপারটা আসলে কিছুক্ষণ আগে বলার চেষ্টা করেছিলাম। দেখুন, আসলে আমাদের অনেকেরই অনেক ধরনের প্ল্যান থাকে, অনেক ধরনের ইচ্ছা থাকে, অনেক ধরনের মনের ভিতরে সুপ্ত বাসনা থাকে যে আমি আমার নিজেকে 10 বছর পরে কোথায় দেখতে চাই। তো এটা আসলে সবার মধ্যেই থাকে যে আমি আমার ডেস্টিনেশন কোথায় বা আমার শেষ গন্তব্যটা কোথায়। দেখুন, আমি এটা সবসময় বিলিভ করি
যে আপনি স্বপ্ন দেখতে পারেন, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করাটা অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন। ওই জায়গাটাতে যাওয়ার জন্য আপনাকে প্রচন্ড পরিমাণে ডেডিকেশন দিতে হবে, প্রচন্ড পরিমাণে আপনাকে শ্রম দিতে হবে, প্রচুর পরিমাণে আপনাকে সময় দিতে হবে। তো আমি যদি আমার কথা বলি, আমি যেহেতু বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এবং এটাকে আমি নট অনলি শুধু প্রোডাক্ট সেল করা এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, আমি এটাকে সার্ভিস ভিত্তিক একটা বিজনেসে নিয়ে যাবো ইনশাল্লাহ, যদি আপনাদের সহযোগিতা থাকে, আপনাদের সাপোর্ট থাকে। আমি প্রথমে ঢাকা এবং ঢাকা সহ বৃহত্তর যে জেলাগুলি আছে, জেলাগুলিতে আমি আমার ব্রাঞ্চ তৈরি করব, যেখান থেকে আপনারা বিউটি নট অনলি সাজেশন, বিউটি সার্ভিস পাবেন। যেখানে আমি হাই টেকনোলজির মেশিনারিজ থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট রাখবো, যেখানে আমার বিউটিশিয়ানরা থাকবেন, যেখানে হাইলি কোয়ালিফাইড যারা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, বিউটি প্রোডাক্ট এবং ইনগ্রিডিয়েন্টস নিয়ে কাজ করেন, যারা নাকি বিউটি সম্পর্কে জানেন। তো আমি এইরকম হাই কোয়ালিফাইড আমার রিক্রুটমেন্ট করব, যেখানে আপনারা সবসময় প্রপার অ্যাডভাইসটা পাবেন, আপনাদের স্কিনে যা প্রয়োজন আপনারা ওই ধরনের সেবা পাবেন। তো ওই ক্ষেত্রে আমার লক্ষ্যটা হলো আমি শুধু প্রোডাক্টের উপরে থাকবো না, আমি সার্ভিস ভিত্তিক বিজনেসেও যাবো ইনশাল্লাহ। মিস্টার শাহরিয়ার, যে আপনার জন্য শুভকামনা রইলো। আমরা চাই আগামী 10 বছরের মধ্যে যেন বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে হোলসেল মল বিডির একটি সার্ভিস সেন্টার থাকে, যেখানে নারী পুরুষ সবাই যে শুধু বিউটি প্রোডাক্টস না, তারা যেন সেই ধরনের বিউটিশনের উপর তারা বিভিন্ন ধরনের ইনফরমেশনও নিতে পারে, সেই ধরনের একটি শুভকামনা রইলো। আমরা জানি যে আপনি এন্টারপ্রেনার্স ক্লাব অফ বাংলাদেশের একজন সক্রিয় মেম্বার, সম্মানিত মেম্বার। সো আপনি কেন এই ক্লাবে জয়েন করেছেন, এবং আপনি কি মনে করেন যে একজন উদ্যোক্তার এই ধরনের ক্লাবের সাথে তার রাখা উচিত? দেখুন, আমি সব সময় বিশ্বাস করি ইউনিটি একটা অনেক বড় ব্যাপার। বিকজ অফ আপনি একার দ্বারা যা সম্ভব না, আপনি যদি সম্মিলিতভাবে আপনি যদি একটা ইউনিটির মধ্যে থাকেন, আপনি দেখবেন যে আমি ই ক্লাবের কথাই বলি, ই ক্লাবের প্রত্যেকটা মেম্বার আমি দেখেছি যে আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে, এক এক জায়গা থেকে সফল, হয়তোবা তারা চেষ্টা করে যাচ্ছে। তো আপনি যখন ই ক্লাবের মেম্বারদের সাথে আপনার যখন কমিউনিকেশন থাকবে, আমি নাম বলবো না, আমি জাস্ট মিস্টার শাহরিয়ার আমি আপনাকে বলে রাখি, ই ক্লাবেরই বেশ কয়েকজন মেম্বার আছে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে এবং দে আর ডুইং ভেরি ওয়েল। তো হয়তোবা আপনার অতিথি হিসেবে এরকম কেউ চলে আসবেন এক সময় যারা নাকি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে। তো মাশাআল্লাহ দে আর ডুইং ওয়েল। তো আমি যে জিনিসটা বিশ্বাস করি যে ই ক্লাবের যে প্ল্যাটফর্মটা আছে, আমি এইটা থেকে আমি নিজে অনেক কিছু শিখছি। কারণ হলো এখানে অনেক এন্টারপ্রেনার আছেন যারা নাকি বিভিন্ন জায়গা থেকে সফল, আমি তাদের সাথে কমিউনিকেশন রাখার চেষ্টা করি, যদিও আসলে নিজের বিজনেসকে দেখে এতটা সময় করতে পারি না, তারপরে আমি যতটুকু সময় পাই আমি চেষ্টা করি ই ক্লাবের যারা নাকি সফল বিজনেসম্যান, সফল উদ্যোক্তা, তাদের সাথে কমিউনিকেশনটা বিল্ড আপ করার। তো আমার আসলে এই ক্লাবে আসার পিছনে মেন কারণটা ছিল এটা হলো শেখার। আমি প্রথম থেকে বলে আসতেছি যে আমি শিখতে চাই। তো ই ক্লাবও এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক বড় বড় উদ্যোক্তা আছেন যাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি। তো আমি যারা আজকে এই প্রোগ্রামটা দেখছেন, আমি যারা এখনো যদি কেউ এরকম থাকেন যে ই ক্লাবে আপনারা সক্রিয় মেম্বার হননি, আমি আপনাদেরকে বলবো যে ই ক্লাবে আসেন। ই ক্লাব এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, হয়তোবা জীবনের গতিপথটাকে আপনাকে পাল্টে দিতে পারে এই ক্লাব। যেমনটি বলছিলেন আমাদের অতিথি, ই ক্লাব এন্টারপ্রেনার্স ক্লাব অফ বাংলাদেশ, যেটা একটি উদ্যোক্তাদের একটি জনপ্রিয় নেটওয়ার্কিং একটি প্ল্যাটফর্ম। সো আমাদের ই ক্লাবে যারা অনেক মেম্বার আছেন তাদের মনে কিন্তু একটা কোশ্চেন থাকে যে আসলে ক্লাব করে লাভ কি হচ্ছে বা ক্লাবে থেকে লাভ কি হচ্ছে। দেখেন উনি কিন্তু আমাদের লাইভে এসে বললেন যে অনেক মেম্বার ওনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন। তো আপনি যদি প্রফেশনাল বা ফাইন্যান্সিয়াল বেনিফিটের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু হিমেল খান বা হোলসেল মল বিডি কিন্তু বেনিফিটেড। কারণ এই যে কাস্টমাররা বা যে এই যে অন্যান্য উদ্যোক্তারা ওনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন, উনি কিন্তু কাউকে আগে থেকে চিনতেন না, বা যারা ওনার কাছ থেকে নিয়ে কিনছেন তারা কিন্তু কেউ হিমেল খানকে চিনতেন না। এই যে একটা দুইজন উদ্যোক্তাকে চেনার যে একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ক্লাব। ক্লাব কখনোই আপনাকে একজনের সাথে সক্রিয়ভাবে পরিচয় করে দিবে না, বাট এই প্ল্যাটফর্মে আসলে আপনি অনেকের সাথে পরিচিত হবেন। এখান থেকে আপনাকে আসলে
ডিল হতে পারে, কার সাথে আপনার বিজনেস ডিল নাই। যেমনটি উনি বলছিলেন যে ই ক্লাবে আসুন, ই ক্লাবে যারা এখনো জয়েন করেননি জয়েন করুন। আমাদের এন্টারপ্রেনার ক্লাব অফ বাংলাদেশ দিয়ে আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে আমাদের নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই ক্লাবের মেম্বার হওয়ার জন্য ফর্মালিটিসটা বলে দিবে। আমরা অতিথির কাছে আবার যে একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে। যদি হোলসেল মডেল সম্পর্কে আরো জানতে চাই যে এটা তো বিউটি মানে আপনার মোস্ট কাস্টমার তো নারী ইমেল, সেক্ষেত্রে কি আপনি কি শুধু ফেসবুক পেজের মাধ্যমে সেল করছেন? আপনার যদি কোনো অফিস থাকে বা শোরুম থাকে সেটার অ্যাড্রেসটা জানতে চাচ্ছি, বা কোনো ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইট অ্যাড্রেসটা এবং আপনার ফেসবুক অ্যাড্রেসটা যদি আবার আমাদেরকে শেয়ার করেন। জি, আমার ফেসবুকের পেজের নাম হলো হোলসেল মল বিডি, হোলসেল মল বিডি, অ্যাজ ওয়েল এজ সেম হলো আমার ওয়েবসাইটের নাম wholesalemalbidi.com, এবং আমার অফিসটা হলো মিরপুর ডিওএইচএস এ, মিরপুর ডিওএইচএস। খুবই সহজ, আপনি যেখান থেকে আসেন না কেন মিরপুর ডিওএইচএসটা এখন খুবই ভালো একটা এরিয়া যাতায়াতের জন্য, এদিকে কোনো জ্যাম করে না, আপনি যে কোনো সময় আসতে পারেন। অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, আমার হাউস নাম্বার 1018, 3rd ফ্লোর, এভিনিউ 9, রোড নাম্বার 45, মিরপুর ডিওএইচএস, ঢাকা। তো আপনারা যে কোনো সময়, শুধুমাত্র শুক্রবার আমাদের বন্ধ থাকে, আপনি শুক্রবার ছাড়া যে কোনো দিন আমাদের অফিস ভিজিট করতে পারেন, যে কোনো প্রয়োজনে, যে কোনো সাজেশনের জন্য, যে কোনো ব্যাপারে আপনি আমার অফিসে, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আমি অলরেডি আমাদের লিংকে দিয়ে দিয়েছি, তাসফিয়া ভিলা, হাউস নাম্বার 1018, 3rd ফ্লোর, এভিনিউ 9, রোড ওল্ড 45, মিরপুর ডিএইচএস, এবং তার ফোন নাম্বার হচ্ছে 01714119829। আপনারা যদি এই বিজনেসে কোনো হেল্প লাগে, বিজনেস করতে চান বা কোনো গাইডেন্স নিতে চান, তাহলে সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারেন। যেটি উনি বলছিলেন হোলসেল মল বিডি তার ফেসবুক পেজে মাধ্যমেও তার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যদি জানতে চাই যে হোলসেল মল বিডির যে প্রোডাক্ট গুলো, সেগুলো কি আপনার নিজস্ব ডেলিভারি ম্যান দিয়ে আপনারা ডেলিভারি দেন, না এখানে থার্ড পার্টি ইউজ করছেন, বা পেমেন্ট সিস্টেমটা আসলে কিভাবে নিতে হয় যারা হোলসেলে নেয়? হ্যালো, 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 হ্যাঁ, আজকে একটু টেকনিক্যাল সমস্যা বেশি হচ্ছে। আমরা যেটা জানতে চাচ্ছি যে আপনার কি নিজস্ব ডেলিভারি ম্যানদের ডেলিভারি দেন, না আপনি থার্ড পার্টি কোনো ডেলিভারি ইউজ করছেন? জি, ডেলিভারিটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। দেখা যায় যে আমাদের সবার ক্ষেত্রে এটা একটা টেন্ডেন্সি কাজ করে যে আমি অর্ডার দেওয়ার পরে আমি কত দ্রুত আমি প্রোডাক্টটা পেতে পারি। তো ইন দ্যাট সেন্স আমি বাংলাদেশে যারা রিনাউন্ড যারা ডেলিভারি কোম্পানি, আমি এরকম 3টা কোম্পানির সাথে কাজ করি যারা মোটামুটি তাদের রেপুটেশন ভালো, যারা নাকি খুব দ্রুত প্রোডাক্টটা ডেলিভারি দেয় এবং কোনো ধরনের ড্যামেজ বা কোনো ধরনের প্রবলেম ছাড়াই। তো আপনারা যদি কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করেন ঢাকা থেকে, আপনারা উইদিন 24 আওয়ার টু 48 আওয়ারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর যদি ঢাকার বাইরে হয়, আপনারা সুন্দরবন বা এসএফ পরিবহনের মাধ্যমে যদি নেন তাহলে 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন। অথবা আমাদের সিস্টেম আছে, ইভেন এখানে আমি আপনাদেরকে আরেকটা বিষয় এনশিওর করি, ঢাকা এবং ঢাকার বাইরে দুইটাই আমি সিওডি দিতে পারি, মানে ক্যাশ অন ডেলিভারি।
আপনারা প্রোডাক্ট যখন অর্ডার করবেন তখন কোনো টাকা দিতে হবে না বা কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না। আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন, প্রোডাক্টটা দেখে তারপর আমাকে আমার যে ডেলিভারি ম্যান থাকবে তাকে আপনারা পেমেন্টটা দিয়ে দেবেন। এটা আমি বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে সেক্ষেত্রে কি রিটার্ন করার কি কোনো ব্যবস্থা আছে কিনা, যেটি প্রোডাক্টটা যা ভেবেছিলেন আসলে সেটা না? জি জি, এখানে আসলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভুল হতে পারে, কারণ আমাদের প্রতিদিন অনেক অর্ডার পড়ে আলহামদুলিল্লাহ। তো দেখা যায় দুই একটা এরকম দেখা যায় যে মিস্টেক হয়ে যায় যে আপনি একটা অর্ডার করেছেন আর একটা চলে গেল, অথবা এরকম দেখা যায় যে অনেক সময় কাস্টমার অনেক সময় মন পরিবর্তন করে ফেলে যে না আমি এই প্রোডাক্টটা নিব না, অন্য আরেকটা প্রোডাক্ট নিব, বা আমি দুইটা অর্ডার করেছি আমি এখান থেকে একটা নিব আরেকটা নিব না। তো ইন দ্যাট সেন্স আপনারা ডেলিভারি ম্যান যখন যাবে তখন আপনারা আমাদের কাস্টমার কেয়ার ফোন দিবেন, ফোন দিয়ে আপনি ব্যাপারটা বুঝিয়ে বলবেন, আমি ডেলিভারি ম্যানকে বলে দিলে সে ওইভাবে আপনাকে প্রোডাক্টটা দিবে বা ডেলিভারি ম্যান ওই প্রোডাক্টটা রিটার্ন করে নিয়ে আসবে। তো আপনারা এখানে সবকিছু খুব কনভিনিয়েন্ট এবং সবকিছু খুব ঝামেলা মুক্ত সার্ভিসটা পাবেন। যে আজকে টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের কথোপকথনটা একটু লেন্দি হচ্ছে। আমাদের প্রোগ্রামটা আসলে 10টার সময়, বাট এখন 10টা 20 বেজে গেছে, আমরা আর 5 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। সো আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে ই কমার্স সেক্টরে এখন বিজনেস করতে আসলে অনেকগুলো সেক্টর আছে। আপনার যারা এই মুহূর্তে যারা নতুন করে উদ্যোক্তা হতে চাচ্ছেন, কারণ এখন আমরা একটা হোম কোয়ারেন্টাইনে আছি, আমরা কিন্তু স্বাভাবিক যারা উদ্যোক্তা মানসিকতা নিয়ে বড় হচ্ছে বা বড় হয়েছে বা আশেপাশে সেই মেন্টালিটির মধ্যে গ্রো করছে, তারা কিন্তু এখন নতুন নতুন বিজনেস নিয়ে চিন্তা করবে। সো এই সময় তাদের জন্য আপনার উপদেশ কি? কোন ধরনের বিজনেসে আসা উচিত, বা আপনার বিজনেসে আসা উচিত কিনা? আপনি আসলে আমরা সরাসরি আসলে জানছি, যেটা আপনার সাথে আমার আগে কথা হয়েছিল, যে আসলে আপনি ফাইন্যান্সিয়ালি তাদেরকে কতটা হেল্প করতে পারবেন বা প্রোডাক্ট বেজ আসলে তাদেরকে কতটা হেল্প করতে পারবেন স্পেসিফিক্যালি ই ক্লাব মেম্বারদের জন্য। জি, ধন্যবাদ মিস্টার শাহরিয়ার। এখানে যেহেতু আমাদের প্রোগ্রামটা শেষের দিকে, আমি কিছু কথা ছিল যেগুলি বলতে ভুলে গিয়েছি। এটা হলো আপনারা আমার প্রোডাক্ট যে শুধু আমার পেজেই পাবেন বা আমার ওয়েবসাইটেই পাবেন তা না। আমার মাদার যে কোম্পানি জান্নাত আফ্রিদা কর্পোরেশন, জান্নাত আফ্রিদা কর্পোরেশন নামে আপনি প্রোডাক্ট পাবেন প্রিয় শপ থেকে। জান্নাত আফ্রিদা কর্পোরেশন নামে আপনি প্রোডাক্ট পাবেন ইভেলি থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ দারাজ থেকে। তো আমাদের ই কমার্স সাইটে যে প্ল্যাটফর্মগুলি খুবই রিনাউন্ড, ওদের সব জায়গায় আমার প্রোডাক্ট পাবেন। ওখানে জান্নাত আফ্রিদা কর্পোরেশন নামে আইডি আছে, আপনারা ওই আইডি থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন। তো মিস্টার শাহরিয়ার যে কথাটা বলছিলেন যে আসলে এখন যারা নতুন উদ্যোক্তা তাদের ব্যাপারে আমার পরামর্শ কি, দেখুন আমি কখনোই বলি না যে আপনারা কসমেটিক্স বিজনেসে চলে আসেন, আমি করতেছি ভাইয়া বা আপু আপনি চলে আসেন। আসলে বিষয়টা হলো আপনাকে আগে নিজে প্রশ্ন করুন যে আপনি কোন বিষয়টা এনজয় করেন, আপনার মন থেকে কি বলছে, আপনি কোন বিষয়টাকে আপনি ফিল করতেছেন যে আমি এটাতে ভালো করব। আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে চাপিয়ে দেই, না বাবা তোমাকে সায়েন্স পড়তে হবে, তুমি কমার্স পড়তে পারবে না, বা তুমি আর্টসে পড়তে পারবে না, তোমাকে ডাক্তার হতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কাউন্সিলিং ব্যাপারটা আমাদের দেশে ওইভাবে জোরালো নেই দেখে আমরা ভুল কাউন্সিলিং করে থাকি অনেক সময়। তো এই কাউন্সিলিং এর ক্ষেত্রে আমি আপনাদেরকে যে পরামর্শটা দেব যে আপনার নিজেকে প্রশ্ন করুন যে আপনি কতটা ফিল করতেছেন যে আমার কোন ধরনের বিজনেস করা দরকার। হ্যাঁ, এখন যদি আপনি ফিল করার পরে যদি মনে করেন যে আমি কসমেটিক্স বিজনেস করব, তো ইন দ্যাট সেন্স আমার পক্ষ থেকে যতটুকু করা দরকার, আপনি ই ক্লাবের যদি সদস্য হয়ে থাকেন ইউ উইল গেট দ্য স্পেশাল বেনিফিট। ই ক্লাবের যদি সদস্য নাও হয়ে থাকেন তাহলে আমার কাছ থেকে স্পেশাল বেনিফিট তো পাবেন, প্লাস আমি আপনাদেরকে বলবো যে ই ক্লাবের সাথে সংযুক্ত হয়ে যান। তো আপনারা যে কোনো ধরনের পরামর্শ পেলে, পরামর্শ দরকার পড়লে আমি আপনাদেরকে ওইভাবে দিব। শুধু প্রোডাক্টের ক্ষেত্রে না, সব ধরনের সহযোগিতা আমি আপনাদেরকে দেব। যদি আপনারা মনে মনে ঠিক করে থাকেন যে আপনারা কসমেটিক্স বিজনেস করবেন, ইউ আর মোস্ট ওয়েলকাম টু কাম হিয়ার। আমরা যদি হিমেল খান আরেকটু গভীরে যেতে চাই এই ব্যাপারটা নিয়ে, যেহেতু আপনার সাথে আমাদের আগে কথা হয়েছিল যে ই ক্লাবের কোনো মেম্বার যদি আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাই, সেই ক্ষেত্রে আপনি আসলে তাকে কি কি ফ্যাসিলিটি দিবেন? আপনি যদি খুব স্পেসিফিকলি বলেন যে আমি এইটা দিব, এবং তার আসলে ন্যূনতম কত ইনভেস্টমেন্ট আসলে আপনার সাথে থাকতে হবে, প্রসিডিউরটা কি হবে, যদি খুব শর্টলি, আমরা একদম শেষ সময় চলে আসছি, 1 মিনিটের মধ্যে যদি বলেন। জি, আমি আপনাকে সংক্ষেপে বলি। ই ক্লাবের যারা মেম্বার, দেখুন
এখানে যারাই নাকি ই ক্লাবের মেম্বার হবে, আপনারা ই ক্লাবের মতো একটা প্ল্যাটফর্মে আছেন, তো ওখানে যে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা থাকে, সো এটা থাকবে না। এখানে মিস্টার শাহরিয়ার, উনি ই ক্লাবের প্রেসিডেন্ট, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তো আপনারা যারা ই ক্লাবের পক্ষ থেকে আপনারা আমার এখানে বিজনেসের জন্য আসবেন, যে কোনো ফিনান্সিয়াল যদি কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয়, আমি আপনাকে হয়তো, হ্যাঁ, আমি আপনাকে টাকা দিয়ে হেল্প করবো না, কিন্তু আমি আপনাকে, ধরুন যে আপনি সাপোজ 50,000 টাকার প্রোডাক্ট নিয়ে শুরু করতে চাচ্ছেন, আমি আপনাকে মানে এখানে কিছু ক্রেডিটের ব্যবস্থা করে দেব, যা কিনা আপনি সেল করে তারপর আমাকে দিতে পারবেন, বা একটা নির্দিষ্ট টাইমিং এর মধ্যে আপনি আমাকে এটা পে করতে পারবেন। তো এই ধরনের ফ্যাসিলিটিস গুলি আমি আপনাকে আমার পক্ষ থেকে, আমার হোলসেল মলবিটির পক্ষ থেকে আমি দেব, শুধুমাত্র ই ক্লাবের মেম্বারদের জন্য। আই রিপিট ইট, শুধুমাত্র ই ক্লাবের মেম্বারদের জন্য আমি এই ধরনের ফ্যাসিলিটিসটা দিব আপনাদেরকে। জি, যেমনটি বলছিলেন আমাদের অতিথি, যদি আপনারা হোলসেল মার্কেটের সাথে কসমেটিক্স প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান, তাহলে উনি যেটা করবেন, আপনার ন্যূনতম একটা ইনভেস্টমেন্ট আপনি যদি ওনার সাথে করেন, বাকি টাকাটা উনি ক্রেডিট হিসাবে আপনাদেরকে দিবে। অবশ্যই সেই ক্ষেত্রে ই ক্লাবের একটি ইনভলভমেন্ট থাকতে হবে, এবং সেটা কিভাবে হবে সেটা যারা ইন্টারেস্টেড হবেন, ইমেল খান যদি আমাদের সাথে যোগাযোগ করেন, দেন আমরা একটা প্রসিডিউর করে দিব। এবং অলরেডি কয়েকজন, আমিও জানি, আমরা এই মুহূর্তে লাইভে তাদের নাম বলতে চাচ্ছি না, আমরা জানি যে অলরেডি কয়েকজন তার সাথে ব্যবসা করছে। তো আপনারা যারা যারা উদ্যোক্তা হতে চিন্তা করছেন, বা চিন্তা করছেন যে ডাইভার্সিফিকেশন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনি হয়তো ফ্যাশন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আপনি কিন্তু চাইলেই কিছু কসমেটিক্স সেখানে অ্যাড করতে পারেন। আপনি হয়তো স্পোর্টস প্রোগ্রাম নিয়ে কাজ করছেন, চাইলে কিছু কসমেটিক্স প্রোডাক্ট অ্যাড করতে পারেন। নট নেসেসারি যে তার 14,000 প্রোডাক্ট আসলে আপনাকে অ্যাড করতে হবে। আপনি তার প্রোডাক্টের লিস্ট থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আপনি একটি বাজেট ফিক্স করে তার সাথে ডিসকাস করে কতটুকু দিতে পারবেন, কতটুকু কিভাবে দিবেন, পরবর্তীতে ক্রেডিটটা কিভাবে সেল হয়ে দিবেন, ডেলিভারি সিস্টেমটা কি হবে। এবং তিনি অলরেডি বলেছেন যে তিনি সব ব্র্যান্ডিং, প্ল্যানিং এবং মার্কেটিং এর ক্ষেত্রে তিনি মেন্টরিং করবেন। সো আশা করি আপনারা তার কাছ থেকে যদি উদ্যোক্তা হতে চান এই ব্যাপারে, তার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। আপনি চলে যাচ্ছি অতিথির কাছে আমাদের শেষ প্রশ্ন, ও কেন হোলসেল মল ব্যতিক্রম? হ্যাঁ, আপনি মনে করেন, সো এটা অবশ্যই সবার নিজস্ব একটি ইউনিকনেস থাকে, যে সবাই সবার থেকে আলাদা। সো আপনি কেন, আপনি বলতে আমরা হোলসেল মল বিডি কেন ব্যতিক্রম সেটাই দেখুন, আমি যেহেতু আপনাদের প্রোগ্রাম শেষ পর্যায়ে, আমি সংক্ষেপে বলছি আপনাকে কেন হোলসেল মল বিডি ব্যতিক্রম অন্যদের চেয়ে। এখানে তিনটা বিষয় কাজ করে, একটা হলো কোয়ালিটি, প্রাইস এন্ড কমিটমেন্ট। এই তিনটা জিনিস হোলসেল মল বিডি অলওয়েজ আপনাদের সাথে কমিটমেন্ট। আজকে আমি মিস্টার শাহরিয়ার এখানে উপস্থাপনা করছেন, আমি ওনাকে সাক্ষী রেখে বলছি যে আমার এখানে আপনি তিনটা জিনিস পাবেন, একটা হলো কোয়ালিটি, দেন হলো প্রাইস, দেন হলো কমিটমেন্ট। আমি আপনাকে যা কমিটমেন্ট করবো আমার প্রোডাক্টের, আপনি ওইভাবেই আপনি আমার প্রোডাক্টের এবং জি, ধন্যবাদ ইমেল খান আমাদের সাথে থাকার জন্য। আর অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আমরা খুব শীঘ্রই নতুন শোরুম দেখতে চাই। আমি জানি যে আপনি যমুনা ফিউচার পার্ক বা ডিএইচএস এর ভিতর নতুন একটি শোরুম খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছেন। আশা করি আমাদের ক্লাবের সবাই সেখানে আমন্ত্রিত হবে, সবাই জানবেন। তো আপনাকে ধন্যবাদ। আপনার এই বিজনেস আওয়ারে, আমি যেটা বারবার বলছি, উদ্যোক্তাদের জন্য সন্ধ্যার পর থেকে রাতটা আসলে থাকে প্ল্যানিং আওয়ার, ব্রেন স্টর্মিং এর আওয়ার। তো এই টাইমে আমাদের সাথে থাকার জন্য, এই আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। জি মিস্টার শাহরিয়ার, আপনাকেও ধন্যবাদ। আজকে আসলে আপনার মাধ্যমে আমি হয়তোবা আমার কথাগুলির মাধ্যমে কেউ উপকার পেয়েছেন কিনা বা উপকৃত হবেন কিনা আমি জানি না, কিন্তু আমি বলতে পারি যে আজকে আপনার সাথে মন খুলে কথা বলে আমি দেখা যাচ্ছে যে আমার কর্ম পরিকল্পনা এবং আমার যে ভবিষ্যৎ চিন্তা, এটাকে আরো সুদূরভাবে প্রসার করা যায় কিনা, এবং সুদূর প্রসারী চিন্তা ভাবনা থেকে আমি সামাজিকভাবে আমি আরো কিছু করতে পারি কিনা, এটা আমাকে অনেক বেশি আমার নিজের মধ্যে বুস্ট তৈরি করেছে। তো থ্যাংক ইউ মিস্টার শাহরিয়ার, আপনার এই ক্লাবের পক্ষ থেকে, এবং আপনার যে একটা সময় উপযোগী উদ্যোগ,
যে আপনি যারা এন্টারপ্রেনার আছে তাদেরকে প্রতিদিনই আপনি আমন্ত্রণ জানাচ্ছেন। তো আমিও চেষ্টা করি দেখার জন্য, যতটুকু সময় বের করতে পারি আমি সব সময় তাকিয়ে থাকি যে কখন আপনার অতিথিরা আসবেন, বিভিন্ন ধরনের মোটিভেশনাল কথা বলবেন এবং অভিজ্ঞতাগুলি বলবেন। তো আশা করি আপনার এই ধারা কন্টিনিউ থাকবে। থ্যাংক ইউ মিস্টার শাহরিয়ার, থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেটা বলছিলাম, যেটা শুনছিলাম, অলমোস্ট কিন্তু সবারই সেম কথা, যে আপনার আসলে অভিজ্ঞতা না থাকলে উদ্যোক্তা হওয়াটা খুব ওয়াইজ ডিসিশন হবে না। অভিজ্ঞতা নিন, অভিজ্ঞতা নিয়ে প্রপার প্ল্যান করে, যিনি আজকের অতিথি সহ আমাদের আগের অতিথিরা কিন্তু সে একই কথা বলে গেছেন। আজকে আমরা অনেক কিছু শিখলাম, যে আপনার যে জবের এক্সপিরিয়েন্স, যেই মানসিকতাটা তৈরি করবে উদ্যোক্তা হওয়ার জন্য, সেটা অনেক বেশি কার্যকর। দেন সামাজিক দায়বদ্ধতা, আপনি আসলে কি ব্যবসা করবেন, সেই ব্যবসা আসলে আপনার সামাজিক দায়বদ্ধতা আছে কিনা। আপনি কি, আমরা বাজারে দেখি যে নকল প্রোডাক্ট ইউজ করে, কপি প্রোডাক্ট ইউজ করে, বাজে প্রোডাক্ট ইউজ করে। তো সেখানে আপনার আসলে নৈতিক একটা দায়িত্ব রয়েছে, সামাজিক একটা দায়বদ্ধতা রয়েছে, সেটা নিয়ে আপনি বিজনেস করবেন। দেন আমরা শিখলাম যে একটা হিউজ একটা কনজিউমার একটা মার্কেট হচ্ছে বাংলাদেশ। আপনি জানেন টোকিওর পরেই বাংলাদেশের অবস্থান। তো এইখানে আসলে কনজিউমার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার জন্য একটা গুড একটা অপরচুনিটি আছে। সেই অপরচুনিটির মধ্যে চ্যালেঞ্জেস আছে, চ্যালেঞ্জেস গুলো কিভাবে রিকভারি করা যায়। এবং আমরা কিছু ছোট ছোট অপরচুনিটির কথা জানলাম, যেটা হোলসেল মডুলার বিডির ওনার মিস্টার হিমেল খান বললেন, যে তিনি যদি আপনাদের ক্রেডিটও দেওয়া লাগে সেই ক্রেডিটের ব্যবস্থা করবেন এই ক্লাব সদস্যদের জন্য। ইনিশিয়ালি এই ক্লাব সদস্যদের জন্য হয়তো এই ক্লাব সদস্য ছাড়াও উনি দিতে পারেন, সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করবেন। আর যারা এই ক্লাব সদস্য, তারা যদি এই বিজনেসে আসতে চান, তাহলে তারা হিমেল খানের সাথে যোগাযোগ করবেন। আমরা অনেক কিছু জানলাম, তার ব্যক্তিগত জীবন জানলাম, তার কর্মজীবন সম্পর্কে জানলাম, তার উদ্যোক্তা জীবন সম্পর্কে জানলাম। এই জানার মধ্য থেকে যদি আপনাদের কোনো উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাদের এই আজকের এই আয়োজনটি সার্থক বলে মনে করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, ঘরে থাকুন, ভালো থাকুন। আমাদের চতুর্থ পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, দোয়া করবেন, সাথে থাকুন। ইটক উইথ শাহরিয়ার।